হুম। আম্মু কেন বললে? আমরা এখানে আব্বুর মুখে তোমার জন্য ভালোবাসার কথাগুলো শুনতে পেতাম। দুই ভাই বোন এসে খাটে বসেছে, তুর্য আর সেইখানে নেই। কি লজ্জা, মেয়ের সামনে কি বলে দিলাম। আম্মু, আব্বু তোমায় বড্ড ভালোবাসে না? হুম, বাসবো তো, বড্ড ভালোবাসে। তুলি মায়ের কাঁধে মাথা রেখে দিয়ে বলল, তাহলে তুমি বাসো না? হ্যাঁ বাসি তো, বড্ড ভালোবাসি। তোমার বাবাই আমার সব। সে আছে বলেই আজ আমি আছি, নয়তো। তুলি ঘাড় থেকে মাথাটা তুলে আবার প্রশ্ন করল, তুমি তো কোনোদিন আব্বুকে এমন করে বলনি, আমরা তো শুনিনি। তাহলে পাগলি মেয়ে আমার, ভালোবাসি। তার ঢুল পিটিয়ে গাইলেই হয় না, অনুভূতিটাই সব, যা মুখে বোঝানো যায় না। ভেতরের ভালো লাগাটা কতটুকু তার নিজে অনুভব করে, তার দিকে তাকালেই সামনের জন সবটা বুঝে যায়। এখন তুমি এসব বুঝবে না, নাও ঘুমিয়ে পড়ো। রবি তুমি যাও তোমার রুমে। অফিসে আজ শুধু সালাম সাহেব নয়, তুলিও বসেছে। কারণ তুলির সিদ্ধান্ত সে এবার অফিসে বসবে, তার নানা ভাইকে সাহায্য করবে। আজ রাশেদ সাহেবও কিছু কাজে অফিসে এসেছিল, তবে তুলিকে দেখে কেমন যেন চোরের মতোই চোখ লুকিয়ে যাচ্ছে। সালাম সাহেব একা একা কথা বলতে চায়, তাই তুলি আর এনায়েত কেবিনটা খালি করে চলে এলো। সালাম সাহেব, আসলে সৌরভ। রাশেদ সাহেবকে থামিয়ে দিয়ে সালাম সাহেব বলল, সব জানি, এটা বলুন আপনার ছেলেকে রাজি করেছেন কি না? আসলে মানে আজকের মধ্যেই সব হয়ে যাবে। আমার কাছে একটা উপায় আছে, যা কিনা আপনার ছেলেকে রাজি করিয়ে দিবে, আর আপনার বেশ লাভই হবে। রাশেদ সাহেব হাঁ হয়ে রয়েছে সালাম সাহেবের মুখ পানে। কি উপায়? আরে বড্ড রাত হয়ে গেল, এখনো তুলি কোথায় রয়ে গেল? সকালে বেরিয়েছে অফিসে যাবে বলে। আজকাল ওর যে কি হয়েছে কে জানে। বই পোকা মেয়েটা এখন অফিস পোকা হয়ে গেল, পাগল। না তুলি, ফোন ধরছে না বাবা। টেনশনে সারাটা হলে চক্কর কেটে যাচ্ছে নন্দিনী। ফোনটা হাতে নিয়েই হাত মলে যাচ্ছে আর ফোন দিয়ে যাচ্ছে। আরে নন্দিনী, কেন এত টেনশন নিচ্ছ? বাবা তো সাথেই আছেন, তাই এত দুশ্চিন্তার মানেই হয় না। শান্ত হয়ে বসো, হয়তো বাবার সাথে বাড়ি গেছে, চলে আসবে দেখো। কলিং বেলের আওয়াজে মনটা শান্ত হলো বটে, তুলি এসেছে আমি শিওর। তবে রাগও উঠছে নন্দিনীর। ফোনটা কেন তুলছে না? আজ দেখাবো মজা। নন্দিনী দরজা খোলার আগেই তুর্য দৌড়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে তুর্য বাকরুদ্ধ হয়ে আছে। এটা কি? নন্দিনী এই তুর্যের কারণে দরজার বাইরে দেখতে পারছে না। দৌড়ে এসে তুর্যের কাঁধ ধরে দরজার কাছ থেকে সরিয়ে কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। বাবা এটা কি? তুলি, হলের মধ্যে সব অবাক হয়ে বসে আছে, কারণ তুলি কাজটাই এমন করেছে। তুলি, এসব কি? সোহামের ধমক খেয়ে তুলি চুপসে আছে, মুখে কোনো শব্দ নেই। কি হলো তুলি? তোমার বড় বাবা আর আমরা সবাই তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, তার জবাব দাও। বাবা, আপনি তো কিছু বলুন। তুলি এবার বেশ বুঝতে পারছে বাবা এবার রেগে যাচ্ছে। না আব্বু, নানা ভাই কিছু জানে না। ওনাকে তো আমি ফোন করে এনেছি। নন্দিনী তুলের হাতটা চেপে ধরে ধমকের সুরেই বলল, কি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? এটা কে? আর তোমার গলায় গোলাপের মালা কেন? আর তুমি এই বেনারসিই বা পরেছো কেন? আম্মু, ও এনায়েত, সৌরভের বড় ভাই, আর আমার স্বামী। ও এই বাড়ির বড় জামাই। এনায়েত সবার মুখ দেখে ভয়ে চুপসে আছে। এই রে, এই জন্যই ছেলে মেয়েরা কাউকে না জানিয়ে বিয়ে করতে ভয় পায়। এই আজ না জানে কি আছে কপালে। নন্দিনী যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। সৌরভের বড় ভাই ওকে তুলি বিয়ে করে নিল। শিলা বেগম তুলির কাছে এসে দুজনকে দেখে নিল একবার। তুলি দাদু, তুমি বিয়ে করে নিলে? আমাদের জানালেও না। তুমি এই বাড়ির বড় মেয়ে, তোমার নিয়ে আমাদের কত আশা ছিল, তা জানো না তুমি? তাও কেন এমন করলে? আসলে আমি ওকে পছন্দ করি, আর সেও তাই। আজকেই আমরা কোড ম্যারেজ করেছি। পছন্দ করো মানে? তুর্য তেরে এসে তুলিকে ধমকের সুরে কথাটা বলল। পছন্দ করো ভালো কথা, এটা তো আমাদের জানাবে নাকি? আর আমরা তো সেই পুরনো দিনের মানুষ নই যে তোমাদেরকে মানবো না। আমাদের জানালে তোমার পছন্দেই মাথায় করে রাখতাম। তোমার বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনেছিলাম, তার সব শেষ করে দিলে তুলি।
সব শেষ। ভেবেছিলাম নিধিই বোকা, তবে তার চেয়ে তুমি বোকা ছিলে। কথাটা বলে চোখের পানি মুছে সোজা তার রুমে চলে গেল। তুর্য আর পারছে না এখানে দাঁড়িয়ে থাকতে। এত কষ্ট করে তিল তিল করে বুকে আগলে বড় করলাম, আর আজ কিনা সেই মেয়েই এমনটা করলো। নন্দিনীর মুখে কোনো কথা নেই, তবে সালাম সাহেব নন্দিনীর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা রাগ হোস না, তুলি বড্ড বুদ্ধিমতী আর এনায়েত বেশ ভালো ছেলে। বিয়ে তো হয়ে গেছে, এবার তো নিজের বিয়েতে কোনো সমস্যাই নেই না? বাবা, তুলি কি আমাদের সমস্যা ছিল? ও আমাদের বাড়ির বড় মেয়ে ছিল। এই মানুষটাকে বড় ভালো করে চিনি আমরা। আজ সে বড্ড আঘাত করেছে বাবা। আর ওদের বাড়িতে জানাজানি হলে তখন? হুট করে বাইরে থেকে রাসেল সাহেবের আগমন, হাতে বেশ কয়েকটা মিষ্টির প্যাকেট। আরে বেআইন সাহেবা, রাগ করবেন না, ছেলে মেয়েরা তো বাচ্চা, ওদের সাথে কিসের রাগ? আর আমাদের নিয়ে ভাববেন না, আমি সব জেনে চলে এসেছি। আসলে বাচ্চাদের সুখেই কিনা আমার সুখ। কথাটা বলেও রাসেল সাহেব তার মুখে হাসিটা ধরে রাখতে পারল না, কারণ তুলি যে ওনার দিকে তাকিয়ে রয়েছে। রাসেল সাহেব তো পুরো রাজত্ব পাচ্ছে, সেই সুখে সব মানছে। আর এনায়েত তো বড্ড ভালো ছেলে, তাকে সত্যটা না বলেই তুলি অন্য কিছু বুঝিয়েছে। তবে ওর কোনো ক্ষতি চায় না তুলি। ঘণ্টা 3 আগে এনায়েত আর তুলি বেশ কিছুক্ষণ একটা কফি শপে বসেছিল। দুজনের মধ্যে কথাও হয়েছে বেশ। একটু কথা বলেই বুঝতে পারল এনায়েত বড্ড সরল ছেলে। তুলি এনায়েতের হাত ধরে বলল, তোমায় আমার বড্ড ভালো লাগে জানো, তুমি খুব সরল। আসলে তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হলে আমি তো একলা হয়ে যাব। তা একসাথে 2 বোন থাকার কি কোনো চান্স আছে? এনায়েত মুস্কি হাসি সহ তুলির হাতে হাত রেখে দিয়ে বলল। তুলি হালকা হাসি দিয়ে তার বাড়ির খবরটা জানতে চাইল। সৌরভ আর ওর ব্যাপারটা এনায়েত জানে না, তা বুঝতে পেরেছে এবার। কিছুক্ষণ আলাপ করার পর আবার রাশেদ সাহেব উপস্থিত হয়ে গেল। আরে মিয়া, বিবি তো রাজি, তো দেখছি তুলি মা তুমি বলদটাকে পছন্দ করো? হ্যাঁ, না মানে আরে চলো আমার সাথে। আসলেই সবটাই ছিল তাদের প্ল্যান। সালাম সাহেব, তুলি আর রাশেদ তারা এটা করিয়েছে। এনায়েতের সাথে তুলির বিয়ে হলে বেশ লাভ। এক তো সৌরভকে রাজি করানো বেশ সোজা হবে, 2 পুরো সম্পত্তি তার দখলে। তাই সে এই কাজ করল। আর এনায়েত তুলিকে বিয়েও করে নিল, কারণ বড়জনদের বিয়ে হলেই না ছোটজনদের লাইন ক্লিয়ার হয়ে যাবে। আর দেখা দেখি দিন ঠিক, গায়ে হলুদ, বিয়ে। বাবা, এত লম্বা সময়ের কি দরকার? আর ছোটদের দেরি করিয়ে লাভই কি? তাই চটচট সেরে ফেলাই বেশ। তবে তুলি বেশ ভালো করে জানতো বাড়িতে গেলে কি হবে, আর সেই মানসিকভাবে প্রস্তুতি ছিল। নন্দিনী মাথায় হাত দিয়ে বসে রয়েছে। কি করলে এটা? কি করে করলে? ভালো লাগতো বলতে পারতে। এতটাই অবিশ্বাস করো বাবা মাকে? তুলি তার মায়ের পায়ে জড়িয়ে ধরে কান্নার স্বরে বলছে, আম্মু বিশ্বাস ছিল, বড্ড বিশ্বাস। আর সেই জন্যই এভাবে এসে দাঁড়িয়েছি, কারণ আমি তো জানি আমার পরিবার আমায় বড্ড বিশ্বাস করে। রাশেদ সাহেব এনায়েতকে ইশারায় দেখিয়ে দিল সালাম করতে। এনায়েত নন্দিনীকে সালাম করলো। বাড়ির সকলেই সালাম করে তুলির পাশে বসে নন্দিনীর মান ভাঙাতে ব্যস্ত। এনায়েতের করুণ মুখে মন ফুলানো কথায় নন্দিনী গলে গেছে। তবে তুর্য মশাই যে রুমে নাক ফুলিয়ে বসে রয়েছে তার কি হবে? তুলি আর এনায়েত তুর্যের রুমে ঢুকে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তুলি তুর্যের কাছে এসে তার চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু ক্ষমা করবে না আমায়? তুলিকে 2 বাহু ডোরে জড়িয়ে নিয়ে নীরবে চোখের পানি ফেলল তুর্য। সাইমাকে বিয়ের পর ওর মা বাবা যা করেছে তা তুলির সাথে মোটেও করব না, কখনোই না। মেয়ের খুশিতেই আমার খুশি। সবাই হলে উপস্থিত। রাশেদ সাহেবের সাথে কথা বলে তুর্য কিছুটা চিন্তাহীন হলো। না, ভালো মানুষ বটে। নিধি তো দাঁড়িয়ে দেখছে শুধু এনায়েতকে। ওমা, সৌরভের মতোই কিছুটা চেহারায় মিলও রয়েছে। বড়রা সব কথাবার্তা বলছে। বিয়ে তো হলো, তবে রেসপন্সটা অন হওয়া চাইতো। এনায়েতের চোখ নিধির দিকে পড়তেই ফিক করে হেসে দিল। নিধি তার দিদার পাশেই বসে রয়েছে। এনায়েতও তাদের দুজনের কাছে বসে নিধির চুল টান মেরে বলল, ধুর, আপনি কথা বলবেন না, আপুকে কেড়ে নিলেন তো। আর আমি তো বিয়ের দিনে গেট আটকে বেশ কিছু টাকাও পেতাম, সব নষ্ট করে দিলেন। ধ্যাৎ, পচা লোক। এনায়েত পকেট থেকে কয়েকটা চকলেট বের করে দিয়ে বলল। নিধি এনায়েতের সাথে মিনিট 2 কথা বলেই বেশ মিশে গেল। সত্যি দুলা ভাই, বড্ড ভালো গো আপনি। রবি আর রাহুল এসেছে। রাহুল চুপ, আর রবিও। রবি খুশি নয় বোনের বিয়েতে। দুজনই বাড়ি ছাড়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে। তবে এবার বাড়ি যেতে হয় বেআই সাহেব।
আসলে এনায়েতের মা তার ছেলে বউ দেখতে ব্যাকুল হয়ে রয়েছে। সবার মন থমথমে হয়ে গেল। তুলিকে বিদায় দিতে হবে, আর তুলিকে তো একা ছাড়া যায় না। আর নিয়ম অনুসারে তো নিধির যাওয়ার কথা, কিন্তু 2 দিন পর সে বাড়ির বউ হবে, তাই আগে যাওয়াটা ঠিক হবে না। তাই রবি আর রাহুলকে সাথে দিয়ে দিলেই হয়। 2 দিন পর মেয়ের জামাই সহ দাওয়াতে চলে আসবে। তুলিকে এনায়েতের হাতে তুলে দেওয়ার সময় তুর্যের চোখে পানি ভেসে গিয়েছিল, আর অনেক কিছু বলতেও চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। তুলি নিধিকে জড়িয়ে ধরে বহুত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। বোনকে রেখে কখনো থাকা হয়নি, আর আজ তার ভালোর জন্যই ওকে ছেড়ে দূরে চলে যেতে হবে। রাহুল রবিকে নিয়ে তুলি তার নতুন বাড়ির দিকে চলছে। নন্দিনী তুলির রুমে গিয়ে শব্দ ছাড়া চোখের পানি ফেলছে ওর ছবিটার উপর। মারে, তুই কবে এত বড় হলি? সব আমায় বলিস, তবে এটা কেন পারলি না? আমি জানি তুই বড্ড বুদ্ধিমতী, আর এটাও জানি এর পেছনের অবশ্যই কোনো কারণ আছে যার জন্য তুই বাধ্য হয়েছিস, আর সেই কারণ আমি বের করবই। নিধিও বাচ্চাদের মতোই কান্না করে যাচ্ছে। নন্দিনী নিজেকে সামলে নিয়েছে, কারণ এখন নিধিকে সামাল দিতে হবে। বাড়িটা কেমন খা খা করছে। সবাই দেখাচ্ছে সব নর্মাল, তবে সবার ভিতরে প্রচন্ড ঝড় চলছে। ওই বাড়িতে কি যেন চলছে কে জানে। তুলি দরজার বাইরে দাঁড়িয়ে আছে ঘোমটা টেনে। ঘোমটার আড়ালে সব দেখার চেষ্টা চলছে। এর মধ্যে সৌরভ নেই। এই দুটো কাজের লোক, তাদের পোশাক আর হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। নাহার বেগম ধান দুবলা দিয়ে বরণ করছে বড় ছেলের বউকে, তবে ঘোমটা খুললে পায়ের তলার মাটি সরেই যাবে। তুলিকে ফুলে সাজানো এক রুমে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এত কম সময়ে যা পারা যায় আর কি, ততটুকুই। রবি আর রাহুলকে আরেকটা রুমে দেওয়া হয়েছে। রাত তো বহু হয়েছে, তুলি চুপচাপ তার রুমে বসে রয়েছে। আচ্ছা এনায়েত কি আমার মন বুঝবে, নাকি জোর করে তার স্বামিত্ব আদায় করে নিবে? তবে যাই হোক না কেন, কিছুই আর করার নেই। সৌরভ বাড়ি এসে বড় ভাইয়ের বউ দেখতে ছুটছে। আরে ভাইয়া, বিয়ে করে নিল, একটিবার জানালো না। ছুটে গিয়ে রুমে চোখ পড়তেই তাক লেগে আছে। তুই না, ভুল দেখছি না তো? সৌরভের কি যে ইচ্ছে করছে এই মুহূর্তে, তা বলে সে বুঝাতে পারবে না। তুলির কাছে এসে কিছু জিজ্ঞেস করার আগেই তুলে উঠে দাঁড়িয়ে গেল। উফ, তুমিই তো আমার দেবর না? বাহ, ভালোই হলো, একজন কথা বলার সাথী পেলাম। তুলি এসব কি বলছে? এখন ইচ্ছে করছে থাপড়ি ওর গাল লাল করে দিই। কিন্তু সব ইচ্ছা পূরণ হয় কই, কারণ পিছন থেকে জুতোর শব্দ পাওয়া যাচ্ছে। সৌরভ পিছন ফিরে তাকিয়ে দেখে এনায়েত আসছে, মুখে মিষ্টি হাসি। শেরওয়ানি পরা হাত দুটো পিছনে নিয়ে সুন্দর করে হেঁটে ওদের কাছে দাঁড়িয়েছে। সৌরভ এত ভদ্র নয় যে মুখ বুজে চলে যাবে। সবটা ভাইকে বলতে হবে। হ্যাঁ ভাইয়া, আসলে সৌরভ, এদিকে এসো। মাঝখানে রাশেদ সাহেব এসে সৌরভকে ডাক দিয়ে বলল, চল, কালকের বাকি কিছু কথা কাজ আছে, চল বাবা। টানতে টানতেই রুম থেকে নিয়ে গেল, আর সৌরভও সুন্দর মতোই রুম ছেড়েছে। তা কি এমন কথা কে জানে বাবা। সৌরভকে কালকের মতোই রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল, আর মিনিট 10-এর পর সৌরভের রুম ছেড়ে বেরিয়ে এসেছে রাশেদ সাহেব। সৌরভ তার বিছানায় চুপটি করে শুয়ে রয়েছে, আর চোখের পানি ফেলছে। এনায়েত বড় ধীরে পায়ে তুলির পাশে বসেছে, হাতে একটা গিফটও আছে। তা তুলির দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুলির চিন্তা শেষ নেই। তার উপর বড্ড ক্লান্ত। এত রাতে এসব ভালো না লাগলেও করতে তো হবেই। প্যাকেটটা খুলে তুলি হাবা হয়ে রয়েছে। এটা কি? এটা তো দাঁত মাজার ব্রাশ। এনায়েত দাঁত বের করে রেখেছে। তুলি একবার ব্রাশ তো একবার এনায়েতকে দেখছে। প্রথম রাতে কি কেউ দাঁত মাজার ব্রাশ উপহার দেয় নাকি? এনায়েত মুখটা মলিন করে নিয়ে বলল। ব্রাশটা হাতে নিয়েই হু হু করে হাসছে তুলি। এটা নাকি গিফট? এনায়েত বেশ করে দেখছে তুলিকে। আচ্ছা, তোমার মাথায় এই বুদ্ধিটা কিভাবে এলো? এনায়েত ইচ্ছে করে এটা এনেছে তুলিকে হাসানোর জন্যই। তুলির পাশ ঘেঁষে বসে বলল, হুম। তুলির হাতে এনায়েতের হাত রাখতেই তুলির হাত থেকে ব্রাশটা পড়ে গেল। এই এখন কি করবে তুলি? তুলির হাতে এনায়েতের হাত পড়তেই তুলি কেঁপে উঠল। এই রে, এখন কি করব? তুলে নিজের হাতটা মুখের সামনে ধরে জোরে হাই তুলছে। তবে এনায়েত বেশ বুঝতে পারছে সত্যি বড্ড রাত হয়েছে, ঘুম তো পাবেই। এনায়েত তুলির এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে একটা বালিশ তুলির পেছনে দিয়ে বলল। তুলির চোখ ছানা ভরা। হ্যাঁ, শুয়ে পড়ো মানে?
এনায়েত কিন্তু সেই রকম কোনো কিছু মিন করে বলেনি শুতে, তবে তুলির চোখ দেখে তো অন্য কিছুই মনে হচ্ছে। এনায়েতের কথায় তুলি সোজা ছুটে গেল। হালকা একটা শাড়ি পরে বেডের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে তুলি, কারণ এনায়েত যে বেডে শুয়ে আছে। এটার কি করবে? তুলি কিছু বলার আগেই তুলিকে একটানে এনায়েতের বুকে নিয়ে নিল এনায়েত। তুলি বেশ অবাক, এটা কি হলো? সেকেন্ডের মধ্যে কোথা থেকে কোথায় চলে এলাম? তুলি নাড়াচাড়া না করে খাপটি মেরেই শুয়ে রয়েছে এনায়েতের বুকে। এখানে কথা বলা বড় বিপদ হবে মনে হচ্ছে। এনায়েত বেশ সুন্দর করে তুলির মাথায় বিলি কেটে দিচ্ছে। তার পাঞ্জাবিটা ভেজা ভেজা মনে হচ্ছে। বুকে হাত দিয়ে দেখলো সত্যি তো ভেজা। এরা তো এমনি এমনি হয়নি। তুলির চোখে নোনা জলে এনায়েতের বুক ভাসছে। শব্দ ছাড়া নিজের হাত দিয়ে পানি মুছে নিতেই এনায়েতের দ্বিতীয় প্রশ্ন। না না, আসলে আম্মু আব্বুর কথা মনে হচ্ছে তো, আর নিধিকে ছাড়া কখনো একা হয়নি, তাই তো। এনায়েত ঘুমাতে বলেছে বেশ ধমকের স্বরেই, কারণ নরম হলে তুলি কথা শুনবে না, ধমক দিলে হয়তো ভয়ে চুপ করে ঘুমাবে। তবে এনায়েতের তো জানা নেই তুলির কান্নার কারণ। সে তো বড্ড খুশি একাকিত্ব জীবনে তুলিকে পেয়ে। সৌরভ, আমায় ক্ষমা করে দিও। আমি যে কেন নিধিকে তোমার জীবনে আনতে চাইছি তা যে দিন সত্যিটা জানবে তুমি, সেদিন আমার ডিসিশনে খুশি হবে। তবে কষ্ট তো হবেই তোমার জন্য, কারণ এই রাতে তো তোমার বুকে মাথা রেখে ঘুমানোর কথা ছিল ওর। বুকে নয় না, এইসব মনে করে আর নিজেকে দুর্বল করা যাবে না। এনায়েতকে আমি ঠকাতে চাই না। সময় মতো সব সত্যিটা বলে ক্ষমা চেয়ে নতুন করে শুরু করব। আর এখন সৌরভকে নিয়ে ভাবাও পাপ হবে। আমি ওর ভাবি, এখন শুধুই ভাবি। দুদিন পর সে আমার ছোট বোনের স্বামী হবে। ব্যাস এটাই সত্য, আর এই সত্যিটাই মেনে চলতে হবেই, তা যতটা কষ্টই হোক না কেন। নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে চলেছে। এদিকে সৌরভ যে কি করছে তা সে জানে না হয়তো। রাত পেরিয়ে সকাল হওয়ার আনাগোনা, আজান হবে বলে। কিন্তু নন্দিনীর চোখে ঘুম নেই। সারা রাত শুধু নানান চিন্তা ভাবনায় কাটিয়েছে। তুর্য চেষ্টাও করেছে নন্দিনীকে ঘুম পাড়ানোর, ঘুমের ট্যাবলেটও খাইয়েছে, তাতেও কোনো কাজ হয়নি। মায়ের মন তো ছটফট করছে তার সন্তানের জন্য। তাই দুনিয়ার তৈরি ঔষধে সেই ছটফট কি দূর করা যাবে? তুর্য ও নন্দিনীর সাথে জেগে রয়েছে। সারাটা রাত ঘুমালে না কেন? কতবার বললাম নন্দিনী তুলির জন্য ভেবো না, ও ভালো থাকবে। রাশেদ সাহেবের সাথে কথাও হয়েছে রাতে। নন্দিনী নিজেকে গুটিয়ে নিয়ে তুর্যের বুকে খাপটি মেরে শুয়ে রয়েছে। মুখে কোনো শব্দ নেই, আর এই নিস্তব্ধতা তুর্যকে আরো ঘাবড়িয়ে তুলছে। আপনিও তো ঘুমালেন না কেন? আজ না আপনার কোর্টে বেশ ইম্পর্টেন্ট কেস আছে শুনলাম। আছে তো, তবে তোমার চোখে ঘুম নেই। আমি কি করে ঘুমাই বলো? আপনাকে পেয়ে সত্যি বেশ ভাগ্যবতী গো। আমায় নিয়ে এত ভাববেন না, আমি ঠিক আছি। আপনাকে একলা ছেড়ে যাব না। চলুন দুজনে নামাজ পড়ে শুয়ে থাকি। আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য সুখ ভিক্ষা চাই। তুর্য নন্দিনীর কপালে চুমু এঁকে তার কথায় সায় দিল। তবে মাঝে মাঝে নন্দিনীর এমন কথায় বেশ কষ্টও পায় তুর্য। রাত শুধু তুলি আর সৌরভের নষ্ট হয়নি, তুর্য আর নন্দিনীও নির্ঘুম কাটিয়েছে। শুধু তা নয়, সারা রাত নাহারও ঘুমাতে পারেনি। কারণ এটা কি হলো? সৌরভ যাকে বিয়ে করবে বলল, তার সাথে এনায়েতকে বিয়ে দিল। তবে সাহস করে মুখ ফুটে রাশেদ সাহেবকে বলতে পারেনি নাহার বেগম কেন এমনটা করলো। শুধু মুখ বন্ধ করে শুয়ে রইল। বেলা বেশ হয়েছে। নন্দিনী আর স্বপ্নার রোজকারের মতোই নিজেদের কাজে ব্যস্ত। তবে আজ নন্দিনীর কাছে মন নেই। রান্না করতে গিয়ে হাত পোড়াচ্ছে, নয়তো সব ফেলে দিচ্ছে। স্বপ্না সব বুঝতে পেরে একাই সব সামলাচ্ছে। এখন কিছু বলা ঠিক হবে না। মনটা বেশ মলিন করে বিছানা ছেড়েছে নিধি। আজ একাই ঘুমাতে হয়েছে। আপুটা না কত পচা, আমায় একা করে কিভাবে চলে গেল বলো তো? ফ্যান ছেড়ে দিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়েছে নিধি। আজ কারোরই মন ভালো না। কাল পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সেকেন্ডের মাঝে কত কিছুই না হয়ে গেল। তুর্য পেপারটা মুখের সামনে ধরে আছে ঠিক, তবে মনে চলছে অন্য কিছু। চা ঠান্ডা হয়ে গেছে, সেই দিকে নজরও পড়েনি। তবে এবার নজর পড়েছে সামনে যে তুলি দাঁড়িয়ে রয়েছে। এটা স্বপ্ন নাকি সত্য? তুর্য তুলিকে দেখে হতবাক হয়ে আছে। রাতে গেল আর সকালে চলে এলো কেন? তুলিমা, কি হয়েছে, চলে এলে যে?
কিছু হয়েছে নাকি? আব্বু, আমি তোমাদের ছাড়া থাকতে পারিনি, তাই চলে এসেছি। তুলি এই কথাটা বলে তুর্যের বুকে লুটে পড়েছে। কান্নার শব্দ পেয়ে সবাই যে যার মতো কাজ রেখে ছুটে এসেছে কি হয়েছে বাইরে দেখার জন্য। এসে তুলিকে দেখে সবাই অবাক। নন্দিনীর হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। মেয়ে রাতে স্বামীর ঘরে গেল, সকালে চলে এলো, সবার দম আটকে আছে। তবে কিছুটা শান্ত হলো যখন এনায়েতের দিকে নজর পড়ল। তুলিকে নিয়ে এতটাই ঘাবড়ে গিয়েছে সবাই যে এনায়েত সোফায় বসে থাকা আস্ত একটা মানুষকে চোখেই পড়েনি। মিনিটের মধ্যে বাড়ির সকলের মন জয় করে নিয়েছে এনায়েত। নিধি আজ তুলিকে রেখে ছুটে এসে এনায়েতের গলায় ঝুলছে। এটা কি নিধি? আমি তোর আপু, তুই আমার কাছে না এসে এটার গলায় ঝুললি? নিধি অভিমানের স্বরে উত্তর দিল, বারে, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে, আর দুলাভাই তো তোমায় ফিরিয়ে নিয়ে আনলো। বেশ হাসি ঠাট্টায় কিছুক্ষণ কাটিয়ে এনায়েত তুলিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলতেই সবার মন খারাপ। নাহার বেগম পায়চারি করে যাচ্ছে। এনায়েত তার তুলি সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি কেন? দুপুর হয়ে এলো। রাশেদ সাহেব নিজের কাজ করতে করতে জবাব দিল, এত ভাবতে হবে না, ওরা বাচ্চা নয়, যাক না যেখানে ভালো লাগে। এক্ষুনি তো ঘুরে বেড়ানোর সময়, নাকি তোমার মতো বুড়ি হয়ে ঘুরবে? নাহার বেগমকে বুড়ি বলায় বেশ রাগও করল। এই লোকটা নিজেকে হিরো ভাবে এখনো। সৌরভের রুমের দরজা এখনো খোলেনি। কয়েকবার নাহার বেগম ডেকেছে, তাও খোলেনি। তবে এবার মায়ের আকুল হওয়া ডাকে ঘরে থাকতে পারেনি। দরজা খুলে মায়ের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নত করে নিয়েছে। কিরে, এক মেয়ে গিয়েছে বলে সব শেষ নাকি? আমার কথাও মনে হয় না। সব বাদ দে, আয় এবার তো কিছু খেয়ে নে। নিচে এসে বাবার দিকে একবার তাকিয়ে থেকে মাকে উত্তর দিল, না মা, একটা কাজ আছে, সেটা সেরে এসে আজ তোমার হাতে পেট ভরে খাবো। চলি মা, দোয়া করো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সৌরভ বেশ রেগে বাড়ি ছেড়েছে। নাহার বেগম বেশ চিন্তিত হলেও রাশেদ সাহেবের কোনো হেলদোল নেই। সৌরভ বেশ রেগে আছে, না জানি আজ কোন ঝড়বাই। এদিকে তুলি আর এনায়েতের ফোন বন্ধ। তুলিদের বাড়িতেও নেই। কোথায় গেল ওরা? আর সৌরভই বা কোথায় গেল? না তুলির খোঁজ, না এনায়েতের। এদিকে সৌরভও রেগে বেরিয়েছে। নাহার বেগমের ভয়টা হলো সৌরভ রাগে এনায়েত বা তুলির ক্ষতি করে না দেয়। তুলি আর এনায়েত একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরেছে। আসলে এনায়েত চেয়েছিল দুজনে কিছুটা সময় একত্রে কাটাতে। তুলি এতটুকু সময়ে একটা কথাও বলেনি। এনায়েত বকবক করে মাথা ধরিয়ে দিল, তাতেও তুলির মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। এটা বেশ নিরাশাজনক। তবে এনায়েত এটা নিয়ে মাথা ঘামালো না, হয়তো লজ্জা পাচ্ছে। ফোনটা হাতে নিতেই তুলি ভয় পেয়ে গেল। এ কি আম্মু, আব্বু আর এনায়েতের মা এত ফোন দিয়েছে, কিছু হয়নি তো? বাড়িতে কি ড্রামা শুরু হয়ে গেছে নাকি? যে যা ইচ্ছে তাই করছে, আমায় কেউই কিছু বলছে না। কি হচ্ছে, কি হবে কিছুই না। আমি এ বাড়ির একটা দাসীর থেকেও অদম। নাহার বেগমের করুণ স্বরের আওয়াজ রাশেদ সাহেবের কানে পৌঁছেনি। নাহার বেগমের হাত ধরে টানতে টানতে গাড়িতে উঠিয়ে বেরিয়ে পড়ল, কারণ এখনই তুলিদের বাড়িতে যেতে হবে। এনায়েতকেও বলেছে সোজা সেখানেই পৌঁছাতে। রাশেদ সাহেব চরম পর্যায়ে ক্ষিপ্ত, কারণ তার সমস্ত স্বপ্ন সব সৌরভ ভেঙে দিচ্ছে। না, আজ তার উচিত শিক্ষা দিতে হবে। এনায়েত তো নতুন জামাই, এখানে কথা বলা ঠিক হবে না। তবে বড় ভাই, সেই সূত্রে তো সব ঠিক তারই করতে হবে। রাশেদ দাঁত কিটমিট করে সৌরভের সামনে দাঁড়িয়ে আছে। কি করছিস তুই? মদ খেয়ে এখানে মরতে এলি কেন? সৌরভ হালকা হাসি দিয়ে হেলতে দুলতে সোফায় ধপ করে বসে পড়ল। হো মা, বিয়ে করতে? আমি আজই নিধিকে বিয়ে করব। হ্যাঁ তো, তো ঠিকই হয়ে আছে। তুমি নিধিকে যখন পছন্দ করেছ, এতে আর আমার কোনো বাধা নেই। বেশ ধুমধাম করেই নিধির বিয়ে হবে। নন্দিনীর কথায় সৌরভ প্রথমবারের মতো ওর দিকে তাকালো। আপনি? আমি নিধির মা। হো, শাশুড়ি আম্মা, আরে এটা কেমন কথা? এক মেয়েকে চুপি চুপি বিয়ে দিলেন, আরেকটাকে ঢাক ঢোল পিটিয়ে। এত বড় অন্যায়! আরে ভাইয়া, তোমার লাইন পরিষ্কার হলো, এবার তো আমারই পালা। আমি নিধিকে আজকে বিয়ে করব, এবং এখনই। এই যে তোমার বউ, আমার শ্রদ্ধেয় ভাবিজান, তাকে বলো ওর ছোট বোনের স্বামীকে বরণ করে নিতে। বলো বলো।
এনায়েত বেশ লজ্জা পাচ্ছে। সৌরভ এমন করবে তা ভাবতেই পারেনি। সৌরভ যে হুঁশে নেই তা সবাই বুঝতে পেরেছে তার চলা কথাবার্তায়। রাশেদ সাহেব সৌরভের কাণ্ডে বেশ লজ্জিত, তবে হাতে হাত ধরে বসলে হবে না। তুর্যের হাতটা ধরে অনুরোধ করে বলল, বেয়াই সাহেব, আসলে সৌরভ মদ টদ খায় না, বড্ড ভালো ছেলে। হয়তো বন্ধুরা মিলে খাইয়ে দিয়েছে, তাই এমন আবল তাবল করছে। আপনি কিছু মনে করবেন না। তুর্য কোনো শব্দ ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। আর ইতিমধ্যে সালাম সাহেবও এসে পড়েছেন, কারণ পরিস্থিতি এখন তাকেই সামাল দিতে হবে। তুলি পলকহীনভাবে সৌরভের দিকে তাকিয়ে আছে। সৌরভও বারে বারে তুলিকে দেখছে। না, রাশেদ সাহেব আর তুর্যের মাঝে বেশ কথা কাটাকাটিও হচ্ছে। কারণ এত তাড়াতাড়ি সব? না না, কালকেই তুলিকে এভাবে বিয়ে দিল, আর আজ নিধির এটা তো হাতের মোয়া নয়। দেখো তুর্য, ছেলে মেয়েদের সুখী না আমাদের সুখ। দেখো নিধির এতে মত কি? সালাম সাহেবের প্রস্তাবে তুর্য নড়চড় হয়নি, তার সিদ্ধান্তে অটল হয়ে রয়েছে। না, এটা হয় না। আর ছেলেটা এমন বেহায়ার মতো এসেছে বিয়ে করতে। না না, এটা হয় না। আরে আমি তো ভাইয়া আর ভাবির মতো বিয়ে করে এসে দাঁড়াইনি। ওরা ওটা করে পার পেলে আমি তো সোজা আপনার কাছেই এলাম, তাই এটা খারাপ হবে কেন? নিধির সাথে বিয়ে হলে আজকেই হবে, ব্যাস, এটাই ফাইনাল। তুলি এবার বেশ বুঝতে পারছে সৌরভের চাল। বিয়ে না করার জন্যই না এত ফন্দি। হার না মানার মেয়ে তুলি নয়। আব্বু কি হলো, সমস্যাই বা কি? তোমরা তো সব খবর নিয়েছো। সে ভালো ছেলে, তাতে বিয়ে দিতে সমস্যা কি? তুলিমা, বিয়ে দিতে তো আপত্তি নেই, তবে এটা কেমন ছেলে এসে আজই বিয়ে করার বায়না জুড়েছে? দেখো আব্বু, এটা তো ভালোই, সমস্যা নাই। পরে না হয় দু বোনের রিসেপশনটা বেশ ধুমধাম হবে। আপাতত তো বিয়ে পড়িয়ে দাও। আর সবচেয়ে বড় কথা হলো, আগে দেখো নিধি কি বলে। আরে বাড়ি থাকলে তো বলবে, এখনো ফেরেনি তো। বলতে বলতে নিধি হাজির। ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করছে এখানে কি চলছে। সবার নজর এখন নিধির দিকে। নিধিও সবাইকে দেখছে। ওমা, এই লম্বুটা এখানে! এ মা, এটা বাতাসের সাথে তাল মিলিয়ে কেন দুলছে? এমা, আপনি নাচছেন নাকি? দোল তো খাচ্ছেন, তবে দোল না কই? সবাই এমন করে আমার দিকে কেন তাকিয়ে আছে? নিধিকে নিয়ে সোজা তার রুমে চলে গেল ওরা। নন্দিনী বেশ করে নিধিকে সামলাচ্ছে। মা, নিধি সৌরভ তোমাকে আজকেই বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যেতে চায়। তুলি নিধির পাশে বসে রইল চুপচাপ, কারণ ওর ইচ্ছায় সব হলো, এটাই তো চাই। তবে আজ বিয়ে না দিলে মনে হয় না সৌরভ আর বিয়েতে মত দেবে, আর এই সুযোগটাই সে খুঁজছিল। নিধি, দরজায় দাঁড়িয়ে সুন্দর করে নিধি নাম ধরে ডাক দিয়েছে সৌরভ। রুমের তিনজনের চোখটাই সৌরভের দিকে। সৌরভ তুলির দিকে তাকিয়ে মিটমিট করে হেসে নিধির পাশে দাঁড়িয়েছে। নিধি, তুমি আমায় পছন্দ করো? নিধি একবার মায়ের দিকে তো একবার বোনের দিকে তাকাচ্ছে। কি হলো বলো? নিধি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চুপ। হ্যাঁ হ্যাঁ, করবো তো, সুন্দর বর। নিধির জবাবে শয়তানি হাসি দিল সৌরভ। ব্যাস, দেখলেন তো, নিধিও রাজি। এবার তো আমাদের বিয়েটা মেনে নিন। কি, আজকে বিয়ে? ইয়ে, আমি বিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, আজকে তুলিয়াপুর বিয়ে। তুলিয়াপুর সাথে আমিও থাকবো। নন্দিনী শব্দ ছাড়া রুম ছেড়েছে, কারণ ব্যাপারটা তুর্যকে জানাতে হয় বটে। কারণ এটা যখন মাথায় ঢুকেছে যে বিয়ে আজ, তাহলে তো আজকেই। সৌরভ নিধিকে জড়িয়ে ধরে তুলির দিকে আর চোখে তাকাচ্ছে। তুলি পারছে না ওদের দিকে তাকাতে, মাথা নত করে চোখের পানি লুকাচ্ছে। বেশ কষ্টই হচ্ছে ওদেরকে একসাথে দেখে। সৌরভ শয়তানের মতো হাসি দিয়ে রয়েছে, শুধু তুলির হাব ভাব দেখছে। বহু শখ না তোমার সব পিরিয়ে দেওয়ার, এমনকি নিজের ভালোবাসাকেও? তাহলে নাও, আমি এলাম তোমার দেখানো পথে। আমিও দেখতে চাই তুলি, তুমি কতটুকু সহ্য করতে পারো। এই বন্যা তোমার জান, তাহলে দেখি কতদিন বোনের সাথে আমায় দেখে চুপ থাকো। আমি তো তোমায় জ্বালিয়ে পুড়িয়ে দেব। নিধি নিধি করো খুব, এই নিধি তোমার চোখের বিষ হবে, ওয়াদা আমার। চাই না তোমার মতো মেয়ের ভালোবাসা। সারা জীবন একাই থাকবো, আর তোমায়ও একাই কাটাতে হবে। না পাবে ভাইয়াকে, না আমাকে। ওয়াদা তুলি, ওয়াদা। সৌরভ যে নতুন খেলায় মেতেছে তা কারো জানা নেই। তবে সৌরভ আর তুলির যুদ্ধে নির্দোষ নিধি আর এনায়েতের ক্ষতি না করে দেয়। এবার দেখা যাক
ভাগ্য এই চারজনের কপালে কি লেখেছে। দুই বোনের অটুট ভালোবাসায় বাধা হবে না তো? আবার নতুন কোনো ঝড়ে? বহু কথা কাটাকাটি হয়েছে, কোনো মতেই তুর্য রাজি হচ্ছে না। তবে যখন নিধির কথা শুনল তখন তুর্য কিছুটা দমে গেছে, আর হার মেনে নিয়ে বিয়েটা পড়িয়ে দিচ্ছে। তেমন তো কাউকে ডাকেনি, তবে বাড়ির লোকেরা মিলে একটা প্ল্যান করে নিল। সামনের সপ্তাহে দুই বোনের বিয়ের খবরটা সবার কাছে জানান দেবে দাওয়াত সহ। তুর্য কখনোই ভাবেনি দুই মেয়ের বিয়ে এইভাবে দিতে হবে। সবই ভাগ্যের লিখন, কি আর করার, ওই উপরওয়ালা মর্জি সব। নিধি আর সৌরভের বিয়ে সম্পূর্ণ হলে তুলি শান্ত হয়। না, যা চেয়েছিল তাই হয়েছে। নিধি তো খুশি, ওর ইচ্ছে মতোই সব হয়েছে। তবে তুলি এটা ভুলে গেছে, সব জোর করে হয় না। জোর করে সৌরভকে বিয়ে তো করতে পারবে, তবে সংসার করতে পারবে কি? সব জোর খাটিয়ে হয় না। মন বলতে একটা বস্তু আছে, তারও প্রয়োজন হয়। দেখার বাকি তো এটাই, সৌরভ এবার কি খেলা খেলতে চলেছে। মেয়েকে বিদায় দেওয়া শেষ, সে তার স্বামীর ঘরে চলে যাচ্ছে। নন্দিনীর কলিজাটা যেন কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। নারী ছাড়া ধন তো, তবে সেখানে তুলি আছে, তাই নিধির জন্য চিন্তাটা কমই। কিন্তু মায়ের মন তো। সৌরভের হাত ধরে একটু আড়ালে নিয়ে নন্দিনী বেশ অনুরোধের স্বরে সৌরভকে বোঝানোর চেষ্টা করছে। দেখো সৌরভ, তুলি আর নিধি দুই বোন হলেও দুজন বড্ড আলাদা। নিধি বড্ড বোকা, অতি সহজেই সে অন্যের কথায় বিশ্বাস করে, সত্য মিথ্যা যাচাই না করে। আমি জানি না তোমাদের সংসারে নিধি কেমনে মানিয়ে নিতে পারবে, তবে তুমি ওকে বোঝালে ধীরে ধীরে সব বুঝতে পারবে। আর হ্যাঁ, একটা মায়ের অনুরোধ, আমার মেয়েটাকে কাঁদিও না, ব্যাস এতটুকুই বলার ছিল। সৌরভ নন্দিনীর কথা শুনল ঠিক, তবে কোনো উত্তর দিল না। কি উত্তর দেবে? একজন মাকে মিথ্যা আশা দেয়া যে পাপ হবে। আমি তো কখনো নিধিকে মানতে পারবো না, তাহলে কেন ওনাকে মিথ্যা আশ্বাস দেই? তুলির মতো নিধিকেও বরণ করে নিয়েছে নাহার বেগম, চোখে যে অশ্রু বেয়ে পড়ছে তার। কি হয়ে গেল? এই চারটা জীবন নিয়ে কেন খেললো রাশেদা? ওর টাকার এতই অভাব ছিল? ছেলেদের জীবনটা নষ্ট করে দিয়ে এমন অন্যায় দাবি মেনে নিয়েছে সে? স্ত্রী হিসাবে রাশেদা ক্ষমা পেলেও মা হিসাবে আমি কোনোদিন ওকে মাফ করব না। ওর কারণে যদি কোনো ছেলে জীবন নষ্ট হয়, তাহলে সে আমার আরেক রূপ দেখবে। তুলি নিধিকে সৌরভের রুমে বসিয়ে দিয়েছে। আপু, আমার বড্ড খিদে পেয়েছে। এই রে, এখন কি করি? ওর তো খিদা সহ্য হয় না। আচ্ছা বস, আমি আসছি। পিছন ফিরতেই এনায়েত হাতে প্লেট নিয়ে রুমে ঢুকছে। চোখে পড়ল আরো শালিকা প্লাস ছোট ভাইয়ের বউ। আমি জানি তোমার খিদা পাবে, তাই নিয়ে চলে এলাম। নাও, খেয়ে নাও। আমার শাশুড়ি মা ফোন দিয়েছিল, ওর খিদার কথা ওর আগে ওর মা টের পেয়েছে। খাবারটা নিধির সামনে রেখে দাঁড়িয়ে আছে এনায়েত, তবে নিধি তো বোকার মতো হা হয়ে রয়েছে। কি হলো, খাচ্ছ না কেন? এনায়েতের প্রশ্নের জবাব নিধি দিল না, তবে তুলি প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে বলল, নিধি ওর হাতে ভাত তুলে খেতে পারে না, আম্মু নয়তো আমিই ওকে খাইয়ে দেই। এটা শুনে এনায়েত কি রিয়াকশন করবে তা গুলিয়ে ফেলেছে। বলে এই মেয়ে এখনো নিজের হাতে খায় না। তুলি, চলো আমরা যাই। তুলি নিধিকে খাইয়ে দিয়ে উঠে গেল। কেন আপু, আমার সাথে ঘুমাবে না? আজ থেকে তোমার পাশে অন্য কেউ ঘুমাবে, তবে আজ ঘুমাবে না মনে হয়, আর না তোমায় ঘুমাতে দেবে। এনায়েতের রসিকতায় বলা এই শব্দটা তুলির বুকে বেঁধেছে। দুই হাতে নিজের শাড়িটা চেপে ধরে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। নিধি তুই শুয়ে পড়। আমি কি এই ঘরে একা ঘুমাবো নাকি? একরকম শক্ত গলায় ছাড়ি দিয়েই তুলি রুম থেকে বেরিয়ে গেছে। এনায়েত তুলির পিছু পিছু ছুটছে। আরে তুলি, তুমি নিধির সাথে রাগ দেখালে কেন? না, তোর সুন্দর বর তো আছেই, আমার দরকার কি? আমি যাই। দেখো এনায়েত, নিধির জন্য কি ভালো আর কি ভালো না আমি বুঝবো। আর ওর সাথে রাগ দেখিয়েছি কারণ নিধি এখন চুপ হয়েছে, নয়তো ওর সাথে ঘুমানোর জন্য বায়না জুড়ে দিত। বাহ, এটা ভালো করেছ। তুমি ওখানে থাকলে আমরা দুই ভাই কোথায় থাকতাম? তুলি আবার চুপ হয়ে রইল। রুমে গিয়ে একটা বালিশে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিয়েছে, যা কিনা এনায়েতের পছন্দ হলো না। মাথার নিচ থেকে বালিশটা টেনে নিয়ে তুলির মাথাটা এনায়েতের বুকে চেপে ধরেছে। দুই একবার চেষ্টা করেছে তুলি এনায়েতের বুক থেকে নিজের মাথাটা ছাড়ানোর জন্য, তবে ওর সাথে জোরে পেরে উঠবে না। আহ, কত নাড়াচাড়া করে। চুপ করে শুয়ে পড়ো। আমি যতদিন বেঁচে আছি ততদিন বালিশে
শোয়ার কথা ভুলে যাও। আমি জানি আমাদের বিয়েটা যেভাবে হবার কথা ছিল সেভাবে হয়নি, আর আমাদের বাসরটাও বাকি রয়েছে, তাই তো? বাসর? এটা কি এখন ওইসব? না না, সিসি। তুলি ভয়ে ভয়ে ঘুমের ভান ধরে শুয়ে পড়েছে। এই তুলি, আমি জানি তুমি ঘুমাওনি, আমাদের বাসরের কথা শুনে চুপসে আছো। দেখো তুলি, তুমি আমায় কতটুকু পছন্দ করো জানি না, তবে আমি তোমায় প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। ওহ, জানো তুমি যে ভার্সিটিতে পড়ো, সৌরভও সেটাই পড়ে। তোমাদের আলাপ হয়নি কখনো? না, ঘুমাতে দাও। তুলি বিরক্ত হয়ে এনায়েতের এই কথাটার জবাব দিয়ে দিয়েছে। ওহ, হতেও পারে, কারণ এত বড় ভার্সিটি, কত লোক। বাদ দাও, সেখানে দেখেছি তোমায় 2 মাস আগে, তবে বহু চেষ্টা করেছি কথা বলতে, বলা হয়নি। আমি কখনো ভাবিনি তুমি নিজে থেকে আমার কাছে চলে আসবে, আর এখন এসেছ। তখন আমি তোমায় ছাড়ছি না, তোমায় সব সুখটা দিতে চাই, তোমায় নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। তুলি, তুমি কাছে আসতে চাইলেই আমি তোমায় আরো কাছে টেনে নিব, একেবারে নিজের করে নেব। জানি না কেন দূরে সরে আছো, তবে যেদিন আমায় কাছে টেনে নিবে সেই দিন আমাদের বাসর হবে। এনায়েত তুলির কপালে চুমু দিয়ে ওকে ভালো করে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। এই বুকটা বহুদিন খালি ছিল, আজ ভরে গেছে, এখন থেকে ভরাই থাকবে। নাও, এবার ঘুমাও। আর হ্যাঁ, ভুলেও আমার বুক ছেড়ে শোবার কথা ভাববে না, এভাবে সারা রাত ভর জড়িয়ে রাখবে। তুলির শাড়ির আঁচলটা নিচের মুখ ঢেকে এনায়েত শুয়ে পড়েছে। এদিকে সৌরভ তার রুমে ঢুকেছে। এতক্ষণ তুলির দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল, তারপর ছাদে গিয়ে কিছু সময় কাটিয়ে নিচে এসেছে। এসে পুরো অবাক, এটা এখানে কেন? খাটে এলোমেলো হয়ে নিধি ঘুমিয়ে রয়েছে। এর চেয়ে অবাক করা কাণ্ড হলো, এত বড় বড় দুটো পুতুল, এদের জন্য তো আরেকটা খাট দরকার। বাবা বুদ্ধি করে বড় সোফাটা সরিয়ে দিয়েছে দেখছি। বাহ বাবা, ভালোই চাল চেলেছ। নিজের গলায় দড়ি দিয়ে মাকে বিধবা করবে বলেছ, আমি তো হতে দেইনি। তারপরেও না বাবা, এবার দেখো আমার চাল যে সম্পত্তির জন্য, আমার ভালোবাসা বিক্রি করলে সেই সম্পত্তি তোমার হতে দেব না, কারণ নিধির স্বামী আমি। এবার খেলা শুরু বাবা। পুতুল দুটো টেনে ছিঁড়ে ফেলছে সৌরভ। ছেঁড়া পুতুলগুলো নিচে ফেলে দিয়ে একটা চেয়ারে বসে পড়েছে। আজানের শব্দে তুলির ঘুম শেষ। এনায়েতের থেকে নিজেকে ছাড়ানো সম্ভব না, একটু টান লাগতেই এনায়েত উঠে গেছে। নামাজ পড়বে বললেই হয়, চলো দুজনেই পড়ি। নামাজ সেরে এনায়েত তুলিকে নিজের কাছে টেনে নিয়ে এসেছে, নিজের বড্ড কাছেই নিয়ে এসেছে। বাহ, দিনের আলোয় তোমায় এতটা কাছে দেখাই হয়নি। বাহ, তোমায় দেখতে বেশ তুলি, চোখে যেন মায়ায় ভরা, গাল দুটো দেখলে মনে হয় কামড়ে দিই। আর তোমার ঠোঁট, আরে! কথাটা বলতে গিয়েও এনায়েত তুলির ঠোঁটের দিকে তাকিয়ে রয়েছে। তুলির ঠোঁটের কাছে এনায়েতের ঠোঁট আনতেই তুলির চোখ মুখ খিচে নিয়েছে। তুলির মুখটা দেখে এনায়েত মুখ কিছুটা সরিয়ে নিয়েছে। তুমি তো এমন করছো জানো আমার মুখে গোবর। তুলির কানের কাছে ফিসফিস করে বলছে, রোজ তো আমি দিই, আজকে একটা কিস পেতে পারি এই কপালে? তুলির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টানছে এনায়েত। আমি নিচে যাব, মাকে নাস্তা বানাতে সাহায্য করতে হবে। এনায়েতের নেশা ধরা চোখ আর কণ্ঠে তুলি ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। রিপিট। যেতে হবে না, কাজের লোকরে সব করে। বহু বেলা হয়েছে, তবে সৌরভ চেয়ালে হেলেই ঘুমিয়ে পড়েছিল। তবে এবার ঘুমের নেশা শেষ। কারো কান্নার শব্দ ভেসে আসছে, বারবার হু হু করে কেউ কান্না করছে। তবে কে? চোখ খুলে তাকাতেই দেখতে পেল নিধি তার চেরা পুতুলগুলো জড়িয়ে ধরে কান্না করছে। এই এই বুঝকি, কাঁদছিস কেন? এটা বলাই তো কান্নার বেগ আরো বেড়ে গেছে। আপনি আমার বকা দিলেন কেন? আরে এই মেয়ে তো জ্বালিয়ে মারবে। এই আচ্ছা আচ্ছা চুপ করো। কাঁদছো কেন? দেখুন না আমার পুতুলগুলোকে কে ছিঁড়ে ফেলেছে। ওহ, রাগের মাথায় এই পুতুল ছেঁড়া হয়েছে। ধুর, নিধির এখানে দোষই বাকি। ওকে কাঁদিয়ে নয়, বরং হাসিয়ে সব আদায় করতে হবে। তুলি আর বাবাকে শিক্ষা দেওয়ার হাতিয়ার তো এখনো নিধির পাশে বসে পুতুলের ছেঁড়া টুকরোগুলো হাতে নিয়ে বলল, এই রুমে একটা রাক্ষস আছে, আর সে হয়তো এটা করেছে। সৌরভের কথায় নিধির মনে এটা বেশ করে ঘর করে নিয়েছে। সত্যি এই ঘরে রাক্ষস আছে?
শুধু রাক্ষস নয়, ভূত ডাইনি সব আছে। আর আমার কথা না শুনলেই খপ করে ধরে খেয়ে নেবে। নিধি ভয়ে চুপসে আছে। ভয় পেও না, আমার কথা শুনলে তোমার কিচ্ছুই করবে না। নিধি মাথা নাড়িয়ে ভয়ে কাঁপছে। সৌরভ বুঝতে পারল একটু বেশিই হয়ে গেছে। আচ্ছা ভয় পেও না, আমি তো সাথেই। যাও ফ্রেশ হয়ে এসো, নিচে চলো, নাস্তা খাবে। নাস্তার টেবিল আজ ভরা। রাশেদ সাহেব তো খাবারের আইটেম দেখে রসে গদগদ করছে। ও মা, আলুর পরোটা, চাটনি, এটা কি ধনে পাতার পরোটা? হায় হায়, হ্যাঁ এত কিছু। আর এইগুলা কি? ও সবাই টেবিলে বসে হা হয়ে রয়েছে। মা, মর্জিনা আর আমিনারা এত ভালো হলো কবে থেকে? আর সকালবেলা তো ভারী খাবার। নাহার বেগমও অবাক। তুলি কিচেন থেকে জুস নিয়ে বের হয়ে বলল, নিন সবাই নাস্তা করে নিন। আরে তুলিমা, এসব তুমি করেছো নাকি? হ্যাঁ বাবা। মর্জিনা, আমিনা। রাশেদ সাহেবের চিৎকারে সবাই রান্নাঘর থেকে ছুটে এসেছে। জি সাহেব চোখ গরম করে সবাইকে শাসাচ্ছেন। তোরা মরে গেছিস নাকি বাড়ির বউকে নাস্তা বাড়াতে হলো? দুজন ভয়ে চুপসে গেছে। সৌরভ আর নিধিও চলে এসেছে খাবার টেবিলে। না বাবা, রাগ করবেন না, আমি তো এমনি আজ সবার জন্য বানিয়েছি। রাশেদ সাহেব এক ফালে হাসি দিয়ে বলল, আরে মা, বাড়িতে তোমার একটা সুতোও নাড়াতে হবে না, সব কাজের লোকই আছে, বসে বসে হুকুম করবে শুধু। তবে আজ যা নাস্তা বানিয়েছো, জিভে জল চলে এসেছে। 3 রকমের পরোটা, বাহ বাহ, 3 রকম চাটনি, আহা। এনায়েত শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। তুলির দিকে আর চোখে তাকিয়ে হাসছে। তখন এনায়েতের কাছ থেকে বহু ছল করে ফসলে এসেছিল কিনা। আপু, খাইয়ে দাও। তুলি মিষ্টি হাসি দিয়ে নিধির কাছে আসতে দেখে সৌরভ নিধিকে ডাক দিয়ে বলল, আরে ভাবিকে কেন ডাকছো? আমি আজই তো, আজ আমি খাইয়ে দেই। তুমি হাতে খাও না? বলে নিধির মুখে খাবার তুলে দিয়েছে। ব্যাপারটা তুলির পছন্দ হলো না। নাহার বেগম নিধিকে ডেকে বলল। এনায়েত হেসে বলল, না মা, ও নাকি এখনো ওর মায়ের আর বোনের হাতের খাবার খায়। সবাই হাসিতে ফেটে উঠেছে। এনায়েত তুলির মুখের সামনে একটু খাবার ধরতেই তুলি এদিক সেদিক তাকাচ্ছে। আরে মা, আমরা সেকেলের মানুষ নই, বড় মর্ডানি খাও, নিজের স্বামী তো খাইয়ে দিচ্ছে। তবে তুলির খাওয়ার ইচ্ছে না থাকলেও খেতে হবে। তুলিকে এগিয়ে যেতে দেখে হয়তো সৌরভ আগাবে। এনায়েত তো এবার সুন্দর করেই খাওয়াচ্ছে তুলিকে। এদিকে সৌরভ নিধিকে বিরক্ত হয়েই খাওয়াচ্ছে। বাবা, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। সৌরভ হালকা কাশি দিয়ে বলল, আসলে নিধির অফিস নিয়ে কথা। আজ মনটা বড় ব্যাকুল লাগছে। মেয়ে দুটোকে দেখতে পড়া যায়। চলুন না ওদের ওইখানে। নন্দিনীকে কি করে শান্ত করাবে তুর্য? না না, যাক না 2-4 দিন। স্বপ্না হাতে একটা খাম নিয়ে দরজায় টোকা দিচ্ছে। নন্দিনী, হ্যাঁ ভাবি। এই দেখো না, একটা চিঠি তোমার নামে, বহু পুরনো মনে হয়। পোস্ট অফিস থেকে আজ হাতে এসেছে। এখনকার যুগে কেউ চিঠি পাঠায় নাকি? স্বপ্নার হাত থেকে চিঠিটা ছো মেরে নিয়ে তার গন্ধ শুকছে। নিলয়, তুলি আর নিধি 2 বোন বসে গল্পে মজেছে। নাহার বেগমের হাতে তেমন কাজও ছিল না, তাই তুলির রুমে উকি দিল। রোজ একাই কাটায় তিনি। ছেলেরা কি বাড়ি থাকে কতক্ষণ? আর রাশেদ সবসময় তার কাজ। চাকর বাকরদের সাথে কি সেই আলাপ চলে? তুলি নাহার বেগমকে দেখে দাঁড়িয়ে বলল, মা। আরে বসো বৌমা, আমি তো এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তা কি চলছে 2 বোনের মাঝে, জানতে পারি? হ্যাঁ জানতে পারেন, আগে তো আমার মাথায় বুলিয়ে দেন হাত। নিধির কি অদ্ভুত বায়না। একদিন হলো আসেনি, আর শাশুড়িকে বলে মাথায় হাত বুলাতে। কি বকবক করছিস নিধি? কাকে কি বলছিস? তুলির ধমকে নিধি নাহার বেগমের কোলে মাথা রেখে দিল। আপু, তুমি রাগ করছো কেন? আম্মুই তো বললো উনি নাকি আমার আরেক মা হয়, তাহলে মায়ের মতো করে মাথায় হাত বুলাবে না কেন? থাক না তুলি, তোমার আম্মুই তো ঠিকই বলেছে। মেয়ের অভাবটা পূরণ হলো। আমারও তোমাদের দুজনকে পেয়ে। সারাদিন তো একাই কাটাই, আজ ভালো লাগছে কাউকে পেয়ে। নাহার বেগমের কথায় তুলি হালকা হাসি দিয়ে চুপ করে বসে আছে। আর নিধি ওর ফোনে আটকে রয়েছে। তা তুলি, সব ঠিক তো? তুলি চোখগুলো আড়াল করে যাচ্ছে নাহার বেগমের কাছ থেকে, কারণ উনি তো সবটা জানেন। নন্দিনী খাটের এক কোণে গুটি মেরে বসে রয়েছে।
আজ বড় জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে, খুব চিৎকার করে। চিঠিটা বুকে চেপে ধরে বসে রয়েছে। তখন স্বপ্নার হাত থেকে চিঠিটা ছো মেরে নিয়ে নন্দিনী ছাদে চলে এসেছে। কারণ এতে যেই হারানোর চেনা সুগন্ধ রয়েছে, বহুদিন পর তার আনাগোনা। ছাদের একপাশে বসে চিঠিটার ভাঁজ খুলে পরম আবেশে চিঠিটায় চোখ বুলাচ্ছে। এটা নিলয়ের হাতের লেখা। তবে এটা সে চলে যাওয়ার 2 বছর পর পাঠিয়েছে, আর আজ হাতে এলো। পোস্ট অফিসে এটা পড়েছিল নাকি এতদিন? প্রিয় নন্দিনী, আশা করি ভালো আছো। আমিও না কি প্রশ্ন করছি, ভালো তো থাকবেই। তোমার তুর্য তো রয়েছে তোমার পাশেই। বহুদিন পেরিয়ে গেল, তাই না? শেষবার তো আমি মন ভরে তোমায় দেখতে পাইনি। আচ্ছা, আমার নিধি কেমন আছে? এখন তো মনে হয় বাবা মা সবই ডাকতে পারে, আর হাঁটতেও পারে। দেখতে খুব ইচ্ছে করছে নন্দিনী, জানি না হবে না। তারপরও মন নামক যে জিনিসটা আছে না, তাকে তো আর বোঝাতে পারি না। কোনো যোগাযোগ হয়তো আর হবে না, আমিও চেষ্টা করব না। আমার সময় ঘনিয়ে আসছে। তোর্যকে নিয়ে সুখের সংসার করো, এ দোয়াই করি। আর লিখতে পারছি না নন্দিনী, যত ভাবছি আর লিখছি ততই তোমাকে দেখার ইচ্ছা এই লোভী মনে জন্মাচ্ছে। ফোনে কথা বলতে চাই না, তাহলে আরো দুর্বল হয়ে উঠবো। তাই চিঠিটা লিখে মনের ভার কিছু। আর নন্দিনী, নিজে ডাকা হয়তো তোমার বুকটা জ্বলে উঠেছে, আমারও এমনই হচ্ছে। মন ভরে তোমায় ডাকতে মন চাইছে নন্দিনী। নন্দিনী, আমার নন্দিনী, নিলয়ের নন্দিনী। মেহেদি দেখতে কার মতো হয়েছে গো? নিশ্চয়ই তোমার মতো। আমি জানি সে তোমার মতোই হবে, যাকে ভালোবাসবে তার সবটা দিয়ে। ভালো থেকো, সুখে থেকো। আর আমার সন্ধান করতে যেও না, পাবেও না, কারণ ঠিকানা পাবে না। বাস এতটুকুই বলার ছিল। বিদায়। এতে তোমার বেঈমান বা যাই বলো। সেই থেকে চিঠিটা বুকে চেপে বসে রয়েছে নন্দিনী। চিঠিটা যেভাবে বুকে আগলে রেখেছো, সেভাবে যদি একবার আমায় আঁকড়ে ধরতে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখে তুর্য নন্দিনীর দিকে বাঁকা করে তাকিয়ে রয়েছে। আপনি? কেন, আমি না তো আর কে আসবে? তুর্য নন্দিনীর পাশে বসে হাত থেকে চিঠিটা নিতে গিয়েও নিল না। কেন দেখব আমি? নিজেকে শান্ত করে নিল তুর্য, কারণ এখন তো নন্দিনীকে সামলাতে হবে। কি হলো, কাঁদছো যে নেই তার জন্যই মনে হয় তোমার চোখের পানি আসে, আর যে তোমার সামনে তিল তিল করে মরে যায় তার জন্য মায়া হয় না? বুঝতে পেরেছি। আমি মরলে হয়তো তোমার চোখে পানি হতে পারবো, এর আগে নয়, তাই তো? চিঠিটা নন্দিনীর হাতের ভাঁজ ছেড়ে নিচে পড়ে গেছে। তুর্য এটা কি বলল? তুর্যের বুকে চাপটে পড়েছে নন্দিনী। কি সব আবোল তাবোল কথা বলছেন? কেন মরবেন? কেন আমি যাকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চাই তারাই কেন চলে যায় বলুন তো? আপনার কিছু হলে আমার কি হবে? তুর্য নন্দিনীর নত হওয়া মাথায় বারবার চুমু খাচ্ছে। আরে আমি তো এমনি বলেছি। কোথায় যাব বলো? মরেও তো শান্তি পাবো না। আমি তো মজা করছিলাম শুধু। এটা মজা না, এটা মজা। আপনার মজায় মজায় কোনো একদিন হয়তো আমিই শেষ হয়ে যাব। তুর্য প্লিজ, আপনি কোনোদিন এমন কথা বলবেন না। আমি আপনার বড্ড ভালোবাসি, বড্ড। পারবো না আপনাকে ছাড়া থাকতে, কখনোই না। নন্দিনী তুর্যকে এমন ভাবে ধরেছে যেন কেউ ছাড়িয়ে নিতে না পারে, বা তুর্যও নিজেকে ছাড়াতে না পারে। নন্দিনীর বুকে তুর্যের নামটা ধক ধক করছে। এটাই তো তুর্য বহু বছর ধরে শুনতে চাইছিল। আজ তুর্যের জন্য ভালোবাসাটা যেন দেখতে পারছে। নন্দিনী তুর্যের জন্য কতটা মরিয়া তা আজ বুঝতে পেরেছে। নন্দিনীকে নিজের সাথে লেপ্টে রেখেছে তুর্য। আমিও তোমায় বড্ড ভালোবাসি নন্দিনী, তবে মনে হয় তুমি কাছে থেকেও দূরে। তুর্যের সামনে নিজের মুখটা তুলে তাকিয়ে রয়েছে ড্যাব ড্যাব করে। কেন এমন মনে হয়? আমি যে আপনারই শুধু। আপনার তা কি এত বছরেও বুঝতে পারেননি? দুজন দুজনকে নিজেদের বাহুডোরে বেঁধে রেখেছে, সব বাদ। আজ নিজেদের মনের কথা বলছে। এত বছর পর তারা আগে সেই তুর্য নন্দিনীর মতোই হয়ে উঠেছে, সেই পাগলামি, দুষ্টমি, ঝগড়া আর অভিমান। নন্দিনী আজ বুঝতে পেরেছে তুর্যের বুকের ভিতরে থাকা চাপা কষ্টটা, যা সবসময় লুকিয়ে এসেছে। আজ সব বুঝে সব ভুলটা শুধরাতে চাইছে। সব ছেড়ে যতদিন বাঁচবে ততদিন ওর ভালোবাসায় মাখিয়ে কাটাতে চায়। নন্দিনী চায় না তুর্য আর কষ্ট পাক। এত সুন্দর করে মাথায় বিলি কাটায় নিধির ঘুম পেয়ে যাচ্ছে প্রায়। কি হলো তুলি, কিছু তো বলো। আমি সব জানি, তবে এমনটা কেন হলো তা জানা নেই।
আর জানতে চাই না। তুলি, মা এনায়েত বড্ড সরল। সে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর তোমাকেও বহু বিশ্বাস করে। আর আমি এখন চাই তুমি সেই বিশ্বাসের মান রাখো, কেননা নয়তো সব ধ্বংসের পথে এগোবে সব। এনায়েত তোমায় বড্ড পছন্দ করে। আমি চাই সব বাদ দিয়ে নতুন একটা সম্পর্ক তৈরি হোক। তুমি কি বললো তুলি? নাহার বেগমের কথায় তুলির চোখ লুকাচ্ছে, মাথায় হ্যাঁসূচক জবাব দিলেও মনে চলছে ঝড়। পারবে তো এনায়েতকে এখানে জায়গা দিতে? নিধি ঘুমু ঘুমু চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মা, আপনার কথাগুলো না বেশ মোটা মোটা, কেমন ভারী ভারী লাগছে। কি বললেন তার কিছুই বুঝলাম না। না আগা না মাথা, ধুর, ছোট ছোট কথা বলুন না। নাহার বেগম হালকা হাসি দিয়ে বলল, এই মোটা আর ভাবির কথা যদি বুঝতে পারতে তাহলে আজ তুমি এখানে থাকতে না নিধি, আর সময়টাও এমন হতো না। নিধি না আগের কথাগুলো বুঝতে পেরেছে না এখন বলা কথাটা। মাথা না ঘামিয়ে চুপচাপ শুয়ে থাকাই ভালো। সৌরভ আজ থেকে নিজেদের অফিসে যাওয়া শুরু করেছে। তুলিও কয়েকদিন পর অফিসে বসা শুরু করবে। তবে নিধির দ্বারা তো হবেই না, তাই সব তুলিকেই সামলাতে হবে। বিকেলে সবাই বাসায় চলে এসেছে, তবে সৌরভ আসেনি। এনায়েত ফ্রেশ হয়ে এসেই তুলিকে ডাকাডাকি শুরু করেছে, যেন কত জনম ধরে দেখেনি। তুলি তো নিধির রুমে বসে রয়েছে, তবে এনায়েতের ডাক সে শুনতে পেয়েও না শোনার ভান ধরে রয়েছে। নাহার বেগম নিধির রুমে এসে তুলিকে ডেকে বলল, তুলি, এখন শুনেও শুনতে পাও না, এমন না হয় শুনতে চেয়েও কাউকে না পাও। নাহার বেগমের ধাঁধা তুলি বেশ বুঝতে পেরেছে। বেশ বুদ্ধিমতী তো আমাদের তুলি। কোথায় থাকো বলো তো? এসে তোমায় রুমেই পাই না। এনায়েতের কোনো কথার উত্তর না দিয়ে আবার রুম ছেড়ে বেরিয়ে গেল। এনায়েত বেশ অবাকই হলো, তুলি এমন করলো কেন। একটু পরই তুলি রুমে হাজির হয়েছে, হাতে এক মগ কফি নিয়ে। এনায়েতের সামনে কফির মগটা ধরতেই তার মলিন মুখটা খুশিতে ফুলে এসেছে। আরে, তুমি কি করে জানো আমার এখন কফিটা চাই? তুলি শব্দ ছাড়া এনায়েতের পাশে বসে বলল, জানি না, তবে জানার চেষ্টা করছি তো। কফি এক চুমুক দিয়েই বুঝতে পারলো টেস্টটা আলাদা। এটা তুলিই হয়তো বানিয়েছে। বাহ, বেশ জানার আগ্রহ তোমার। তা আরো কিছু জানার থাকলে বলো। আমি আসছি, নিধি হয়তো ডাকছে। তুলির হাতটা চট করে ধরে আটকে নিয়েছে এনায়েত। আমিই বলে দিই, অন্যের থেকে জানার কি দরকার বলো? আমার কাছে থাকলেই এ ডাকে, সে ডাকে, নাকি আমার কাছে থাকতে মন চায় না? এনায়েতের রাগ ভরা গলার শব্দে তুলি ভয় পেয়ে গিয়েছিল, তবে নিমিষেই সব ভয় কাটিয়ে উঠেছে সে, কারণ এনায়েত যে হাসছে। সন্ধ্যা নাগাদ তো সৌরভ চলে এসেছে। নিধি কতক্ষণ নাহার বেগমের পাশে ছিল। বেশ ভাব হয়েছে বউ শাশুড়ির মধ্যে। নিধির বোকা বোকা কথায় মন কেড়ে নিয়েছে নাহার বেগমের। আজ দুপুরে নাহার বেগমের হাতেই খেয়েছে নিধি। তুর্য আর নন্দিনী ফোন দিয়ে প্রতিটা মিনিটের খোঁজ নিচ্ছে নিধি আর তুলির। মেয়েদের ছেড়ে তো ওরা একা হয়ে গেছে। নাহার বেগমের পাশে বসার দুটো কারণ, একা ভালো লাগছিল না, তুলি তো কাজে ব্যস্ত। দুই হলো যে একা রুমে ভয় পাচ্ছে, কারণ সৌরভ বলেছে সেখানে নাকি রাক্ষস থাকে। সৌরভের আসার পরে রুমে ঢুকেছে নিধি। এই সুন্দর বর, সারাদিন কোথায় ছিলেন? নিধির কথার কোনো উত্তর দিতে মন চাইছে না সৌরভের। কি হলো, কথা বলছেন না যে? হাজারটা প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি নিধি, তবে ধমক খেয়েছে। চুপ করবি? কখন থেকে বকবক করে যাচ্ছিস, মাথা খেয়ে নিচ্ছিস দেখছি। ধমক খেয়ে বেশ মন খারাপ। আজ পর্যন্ত এইভাবে কেউ বকা দেয়নি, আপনি আমায় বকলেন। উত্তর না দিয়ে আলমারিতে হাত দিতেই সৌরভের রাগটা আরো বেড়ে গেছে। এসব কি এখানে? আবার আলমারিতে কে হাত দিয়েছে? তুই দিয়েছিস? ভয়ে ভয়ে সৌরভকে বলল, রাগ করছেন কেন সুন্দর বর? আমার জামা কাপড় রাখতেই তো খুলেছিলাম। আর কথাটা শেষও করতে পারেনি, গালে একটা চর পড়ে গেছে, ততটা জোরেও পড়েনি। তবে বাইরের রাগটা নিধির উপর ছাড়ছে আর কি। আজ সারাদিন এনায়েতের মুখে শুধু তুলি নামটাই ছিল। তুই কাকে জিজ্ঞেস করে আমার আলমারিতে হাত দিয়েছিস? কি হয়েছে আপনার? আপনি তো সকালেও ভালো ছিলেন, এখন কি হলো? বহু প্রশ্ন করিস তুই, মেরে ঠ্যাং গুঁড়ো করে দেব। আমার কোনো জিনিসে হাত দিবি না, বুঝলি? কান্না করতে করতে বলল। নাহার বেগমের চোখ সব দিকে। তবে নিজের ছেলে বলে যা খুশি তাই করবে নাকি? বিয়ে না করতে চাইলে নিধিকে তো সে সবটা বলতে পারতো, তা না করে মেয়েটাকে ঠকালো। তার উপর এমন অত্যাচার, ওর কি দোষ আছে? কার জন্য এত রাগ? তুলির জন্য?
তুলি তো মন থেকে ভালোই বাসেনি, বাসলে এমনটা করতো না। সবটা নিধিকে বলতো দুজনই সমান অপরাধী, এদের জন্য এনায়েত আর নিধি সারা জীবন চলবে। বড্ড বার তোর। আজকে তোর শাস্তি হলো তুই এই রুমে একা থাকবি রাক্ষসদের সাথে। দেখ তারপর কি মজা। না না, আমি কথাটা না শুনে নিধিকে রুমে রেখে বাইরে এসে দরজা বন্ধ করে ওকে আটকে দিল। ব্যাস, সোজা ছাদে পা বাড়ালো। না জানি এটা জীবনে শেষ ভুল হয়ে ওঠে। এটা কোন কথা নিধি আপু? নেই, আমি ওই বাড়িতেই যাব। ওমা যাই। স্বপ্না রাহুলকে জোরে ধমক দিয়ে থামিয়ে দিল। সব সময় বায়না, ওটা ওদের শ্বশুর বাড়ি, পার্ক নয় যে যখন খুশি যাবি। চুপ করে গিয়ে ঘুমা, বহু রাত হয়েছে। সোহাম আর তুর্য সব শুনছে আর হাসছে। নিধির পাগল রাহুল, তবে হাসিটা স্থায়ী নয়। ফোনটা বাজছে বেশ করে, হাতে ফোনটা নিয়ে রিসিভ করতেই সব পাল্টে গেল। তুর্য বসা থেকে দাঁড়িয়ে গেল। কি বলছিস? তুর্য নিধি বলে চিৎকার দিয়ে উঠল। বাড়ির সবার মন থমকে গেল। কি হয়েছে নিধির? তুর্য কি হয়েছে কথা বল, কে ফোন দিয়েছে? তুর্যের হাত থেকে সোহাম ফোনটা নিয়ে দেখে তুলি লাইনে আছে। তুমি মা, কি হয়েছে রে? স্বপ্না নন্দিনী এখনই এনায়েতদের বাড়ি যেতে হবে নিধি। নিধির চোখ মিটমিট করে তাকিয়ে দেখে সবাই এখানে উপস্থিত হয়ে রয়েছে। আম্মু আব্বু শ্বশুর মা বাবা সুন্দর বর আপু দুলাভাই। নন্দিনী নিধির পাশে বসে কান্না করে ভাসিয়ে দিচ্ছে। কি হয়েছিল তোর, বল না। বাহ, বিয়ের একদিন পরেই মনে হয় সুখবর পেয়ে গেলাম। রসিকতায় এনায়েতের মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে, আর ওর কথায় সবাই রেগেও রয়েছে। সব চাইতে সৌরভ আর তুলি। নিধির মাথায় কিছু ঢুকছে না। আমায় তো সুন্দরবন আটকে রেখে চলে গিয়েছিল, তারপর না বেশ ভয় পেয়েছিলাম, আর কিছু মনে পড়ছে না। নিধি বল না বোন, কি হয়েছে? শরীর খারাপ লাগছিল? আমায় ডাকলি না কেন? না আপু, আসলে ভয় লাগছিল একা, তাই হঠাৎ ওই বারান্দায় কিছু ছায়া দেখে বেহুশ হয়ে পড়ি। একা মানে? তোর বর কোথায় ছিল? নিধি তো কখনো তার বোনকে মিথ্যা বলেনি, তবে আজ বলল। সত্যিটা গোপন করলো বটে। আহ ছাড়, সব এখন ঠিক আছে তো মা? বিছানা ছেড়ে উঠে আরো মানুষ দেখতে পেল। বড় আব্বু, বড় আম্মু আর দিদা, পুরো পরিবার চলে এসেছে। তোমরা কখন এলে আম্মু? তুলি ফোন দিয়েছিল মা, তুই শুয়ে থাক। নিধিকে সুস্থ দেখে তুর্য আর নন্দিনীর মন শান্ত, বেশ শান্ত। নিজের আর বোনের খেয়াল রাখিস। কখনো ভাবিনি মেয়ের শ্বশুর বাড়ি এভাবে খালি হাতে চলে আসবো। রাশেদ সাহেব সোহামের অনুরোধী হাত চেপে ধরে বলল, আরে বিয়াই কি সব বলেন? সব ঠিক আছে, দুজনের জন্য চিন্তা করবেন না, আমরা তো আছি। আর আনা নেওয়ার কথা তো তুলবেনই না। তুর্যকেও বেশ সান্ত্বনা দিয়েছে নাহার বেগম আর রাশেদ সাহেব। এমন নয় যে নন্দিনী ভয়ে কেটেছে। যতই বলুক না কেন, নিধিকে নিয়ে আলাদা একটা ভয় কাজ করে মনের মাঝে, তাই অল্পতেই ঘাবড়ে যায়। সবাই এই রাত করেই বাড়ি চলে গেছে। থাকতে বললেই কি নতুন কুটুম বাড়ি গোষ্ঠী সহ থাকা যায়? তার উপর রাহুল রবি বাসায় একা। তুলি কিছুটা আন্দাজ করতে পেরেছে, নয়তো নিধি একা থাকতে ভয় তো পায় না। তাহলে আজ কেন এমন হলো? আর সৌরভী বা এত রাতে রুমে না এসে কোথায় ছিল? আজকে আমি নিধির সাথেই থাকি, বড্ড ভয় পেয়ে রয়েছে। এনায়েত অমত করেনি, তবে সৌরভ সোজা মানা করে দিয়েছে। কারো থাকার প্রয়োজন নেই, আমার বউকে আমি সামলাতে পারবো। হ্যাঁ, কেমন সামলাও, তার নমুনা তো সামনেই। এনায়েতের সামনে আর বেশি কিছু বলল না, তবে চোখ দেখে বোঝা যাচ্ছে আরো কিছু বলতে চায় তুলি। রুমে গিয়েও তুলির শান্তি নেই। কেন নিধি জ্ঞান হারালো? কিছু কি হয়েছে যা আমার জানা নয়? নিধি কখনো মিথ্যা বলেনি, তবে আজ ওর চোখে সত্য না বলতে পারার একটা ছাপ ভেসে উঠেছিল। তা কেউ না দেখলেও আমি দেখতে পেয়েছি। কেন বলল না সত্যি? কেন? সৌরভ তার কর্মে অনুতপ্ত। নিধি সত্যি এতটা ভয় পেয়ে যাবে তা ভাবতেই পারেনি। ওর চিৎকারে ছাদ থেকে দৌড়ে এসে দেখে ফ্লোরে বেহুশ হয়ে রয়েছে। ভাগ্যিস আমি রুমে আসার পর সবাই ছুটে এসেছে। আবার ওকে একা রেখে যাওয়া ঠিক হয়নি। ধোকা তো তুলি দিয়েছে, তার শাস্তিটা ওর পাওয়া উচিত নয়। তবে কি করব, অফিসে আজ সারাদিন ভাইয়ার মুখে শুধুই তুলি নামটাই ছিল। এটা ওটা আর পারছিলাম না। সেই রাগটা ওর উপর দেখিয়েছিলাম, আর এতটুকু হবে ভাবতেই পারিনি। সৌরভ নিধির পাশে চুপ করে বসে রয়েছে, মুখে কোনো কথা নেই। ক্ষমা চাইতে মন তো চাইছে, তবে মুখে আটকে আছে। এই সুন্দর বর, আপনি আমায় একা রেখে গেলেন কেন?
ওই যে রাক্ষসগুলো যদি আমায় খেয়ে নিত তখন? মুখের এক কোণে হাসি ভাব ফুটে উঠেছে, কারণ নিধি এত বোকা আর পাগলি মেয়ে। তুলি ঠিকই বলতো, এক নাম্বারের বোকা। শুয়ে পড়ো, কথা বলো না, চুপ। ও সুন্দর বর, আপনি আমায় ঘুম পাড়িয়ে দিন না, বড্ড ভয় ভয় করছে, কেমন যেন লাগছে আমার। না চাইতেও সৌরভ নিধির মাথায় হাত বোলাতে প্রস্তুত হয়েছে। কি করবে, আমার জন্যই তো এসব হয়েছে। থুর, রাগটা কন্ট্রোল রইল না, মাথায় হাত দিতেই বেশ গরম অনুভব করলো। নিধির শরীর বেশ গরম হয়ে আছে, নিধি কাঁপছেও বেশ। ওর তো জ্বর উঠেছে, এখন কি করি? ভয়টা অনেক পেয়েছে, তাই তো কাঁপুনি দিয়ে জ্বরটা করছে। দৌড়ে গিয়ে বাড়িতে করে পানি এনে পকেট থেকে নিজের রুমালটা নিয়ে ওর মাথায় জলপট্টি দেয়া শুরু করেছে। ওর কিছু হলে ওর মাকে কি জবাব দেব? কোন মুখে ওনার সামনে দাঁড়াবো? আর দুই বাড়ি শুদ্ধ লোক আমায় ছিঁড়ে খাবে, তা তো আলাদাই। সারাটা রাত নিধির পাশে বসে রয়েছে সৌরভ। আজানের পরপর জ্বরটা কমেছে, সারা রাত নিধিও ঘুমায়নি, কাঁপুনি দিয়ে দিয়ে বারবার উঠে গেছে। নাহার বেগম দরজায় টোকা দিতেই সৌরভ ধরফরিয়ে উঠে যায়। দরজা খুলেই তার পাকে নিধির শরীরের কথা বলে। কি রে, কি বলিস? তাহলে আমায় ডাকলি না কেন? সৌরভকে পেরিয়ে ছুটে গেছে নিধির কাছে, মাথায় হাত দিয়ে দেখলো এখন জ্বরটা নেই। নিধির পাশে রাখা ভেজা রুমাল আর পানি দেখে যা বোঝার বুঝে নিল। ভালো করেছিস, এই মেয়েটাকে কষ্ট দিস না, তোদের লড়াইয়ের সে নিরাপদ। আর পারলে তুলির সাথে কথা বলে সব শেষ কর, এতেই তোর আর তোর ভাইয়ের জন্য ভালো হবে। ভুলে যাস না, এটা তোর সেই ভাই, তুই বললে ওর কলিজাটাও তোর হাতে তুলে দেবে। মায়ের কথা শেষে তিনি চলে গেছেন। সৌরভও রুম ছেড়ে বেরিয়েছে। নিধি এখন গভীর ঘুমে মগ্ন। তুলি ঘুম থেকে উঠেই ছুটল নিধির রুমে। ওর শরীরটা কেমন? রাতে তো পরে আজ কোনো খোঁজই পেলাম না। ওহ বাহ, বেশ করে ঘুম হচ্ছে নিধির। ভালোই হলো, ঘুমাক। কাল যা ভয় পাইয়ে দিয়েছিল বাব্বা। বাটি আর এটা তো সৌরভের রুমাল, এটা ভেজা কেন? নিধির জ্বর এসেছিল নাকি? সৌরভ তো ওর রুমাল কাউকে ধোয়ার জন্য দেয় না। আর এটা দিয়ে মেয়েটা কেমন আছে একবার গিয়ে দেখে আসুন না। তুর্য নন্দিনীর পাশে এসে হাতটা ধরে বলল, এখনো সেই মেয়ে মেয়েই করছো? ও ভালো আছে, ঘুমাচ্ছে। সৌরভ আজানের সময় ফোন দিয়েছে, চিন্তা করো না। যাও ফ্রেশ হয়ে এসো, কিছু খাবে। এনায়েত আর রাশেদ অফিসের উদ্দেশ্যে তৈরি হচ্ছে, সৌরভও তৈরি। কিরে, আজ না গেলেই নয়? নিধির শরীর তো ভালো না আজ, না যা। ভাইয়া, আমি তো ডাক্তার নই যে আমি থাকলে ও ভালো হয়ে যাবে। ওর বোন, মা, ওরা তো আছেই। সৌরভের কথার পাল্টা কিছু আর কেউ বলেনি। বড্ড একরোয়া স্বভাবের, যাবে বলেছে তো যাবেই। যেতে যেতে রাশেদ সাহেব জানালেন একবার সালাম সাহেবের অফিসে যেতে হবে, আর এনায়েত যাবে। আমিও যাবো বাবা। সৌরভের এত আকুলতা দেখে রাশেদ মাথা নাড়িয়ে হ্যাঁসূচক জবাবে দিয়ে দিলেন। দিন পেরিয়ে মাসের আনাগোনা। বেশ কিছুদিন আগে বড় করে একটা অনুষ্ঠান হয়েছে তুলিদের বাড়িতে। তাদের বিয়ের খবরটাই বেশ হইচই ফেলেছে। কি রে ভাই, তুর্য মেয়েদের বিয়ে দিল, অথচ জানালো না? কত রকম কথা, সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলেই অনুষ্ঠান সম্পূর্ণ করেছে। এদিকে নিধি আর সৌরভের সম্পর্কটা যে কোন দিকে এগোচ্ছে কে জানে। তবে আজকাল নিধিকে কষ্ট দেয় না, ভালো ব্যবহার করে। আজকাল ঠিক বন্ধুসুলভ প্রায়। এতে তুলি বেশ সন্তুষ্ট। নিধি সৌরভের মন কেড়েছে ওর বোকা বোকা কথায়। নিধির জন্য বড় দেখে দুটো পুতুলও সেদিন এনে দিয়েছিল, আর নিধি তো খুশিতে সৌরভের গলা জড়িয়ে ধরেছিল। বাহ, যা পাগলি! নাহার বেগম তুলি আর নিধিকে মেয়ের মতোই স্নেহ করে আসছে, আর নিধি তো নাহার বেগমের হাত ছাড়া খায় না। এনায়েত শুধু একবার তুলির সম্মতির অপেক্ষায় কবে সে নিজ থেকে কাছে আসবে। নিধি, একটু খাটে জায়গা হবে কি? আমি ঘুমাবো তো। মন কারা বোকা বোকা নিধির হাসি। সেই হাসি দিয়ে বলল, নিন শুয়ে পড়ুন তবে। হ্যাঁ, আমার লতা লিলির উপরে হাত পা ছুড়বেন না, ঠিক আছে? লতা লিলি? সৌরভ বোকা হয়ে গেল। এই পুতুলের নাম লতা আর লিলি? তা কোনটা লতা আর কোনটা লিলি? এই তো, এ হলো লতা, এ হলো লিলি। বাহ, বেশ সুন্দর। এবার তোমার লতা আর লিলিকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দাও, আর আমায়ও ঘুমাতে দাও, বড্ড ক্লান্ত লাগছে। লিলি আর লতাকে মাঝখানে শুইয়ে দিয়ে তাদের জড়িয়ে ধরে শুয়ে পড়েছে নিধি। কি হলো, ঘুমিয়ে গেলে নাকি? তুলি চুপচাপ ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে, কারণ
এখন কথা বলাটা বড্ড বিপদের। সাপ আর ইঁদুরের গল্প শুরু হতে পারে। এনায়েতের বুকে চুপচাপ শুয়ে রয়েছে। কি করবে? এনায়েত তুলিকে সারাটা রাত নড়তেও দেয় না, সেই বুকে চেপেই রাখে। এনায়েত বুঝতেই পারছে না কেন তুলি এতটা দূরে থাকে, কেন এমন করে। সকাল সকাল সব কাজে বেরিয়েছে। রাশেদ সাহেবের কিছু কাজ বাকি, তাই একটু পর বেরোবে। নিধির চুলগুলো সুন্দর করে আশ্রয় দিচ্ছে নাহার বেগম। তুলিও পাশে বসে রয়েছে। কি তুলি, নাতি নাতনির মুখ কি দেখাবেন নাকি মরলে সব হবে? তুলি কি লজ্জা পাবে নাকি শাশুড়ির মৃত্যুর কথায় দুঃখ পাবে? চুপ করে ভাবছে এটা কি করে হয়। আমি তো না, সৌরভ শুধু নিধির স্বামী। দুজনের দুনিয়া বহু পাল্টে গেছে। এনায়েতকে আমি ঠকাতে চাই না, বড্ড সরল সে। তাকে সব না জানিয়ে নতুন জীবন মিথ্যা দিয়ে শুরু করতে চাই না। তবে কোন মুখে বলি আমি নতুন করে এগুতে চাই, নতুন করে। আর সৌরভ কি নিধিকে নিয়ে আগাতে পারবে? আমি চাই ওরা এক কদম আগাক। কাজের মেয়ে দরজা খুলেই নাহার বেগমকে ডাকছে, খালাম্মা, কুটুম আইছে গো, কুটুম। তুলি বুঝে গেছে ওর বাড়ি থেকে এসেছে কেউ, সব ফেলে দৌড়ে নিচে নামছে। বড় আব্বু আর আব্বু দুজনই এলো, আর কেউ আসলো না। বাবার বুকে লুটে পড়া অশ্রুতে নয়ন ভেজাচ্ছে তুলি। আব্বু আম্মু এলো না যে? আব্বু আব্বু বলে নিধি সিঁড়ি দিয়ে ছুটে এসেছে। সেই একই প্রশ্ন আম্মু আর রাহুল, রবি ওরা কই? রাশেদ সাহেব আর ওরা বসে বেশ কথাবার্তায় বলল। চায়ের কাপে চুমুক দিয়ে আসার কারণটা জানালো। বিয়াই, আসলে আমি বলেছিলাম 2-3 দিনের জন্য যদি আপনার বৌমাদের দেন তাহলে একটু বেরিয়ে আসুক, আর জামাইরাও না হয় সেখানেই চলে গেল। রাশেদ সাহেব মনটা ভার করে নিয়েছে। আরে আমার বাড়ির উজ্জ্বলতাই চাইছেন বেয়াই। তবে তুর্যের অনুরোধ ফেলনা নয়। কতদিন হলো মেয়েদের বাড়ি যাওয়া হয়নি। 2 বোন নাচতে নাচতে তৈরি হয়ে নিল। তবে তাদের যাওয়ার সময় নাহার বেগমের কি কান্না! এমন করে তো বিয়ের দিন ওদের মাও কান্না করেনি। আরে নাহার, ওরা 2 দিনের জন্য যাচ্ছে, এটাই শেষ, আর দেব না ওদের। আসলে মেয়ে দুটো তো জাদু আছে, কি মায়ায় বাঁধলো দেখো, শুধু ছাগলগুলো বুঝলো না। বাড়িতে গিয়ে যেন 2 বোন কুয়ো থেকে সাগরে পড়েছে। আহা কি আনন্দ! আহা, রাহুলের সাথে সেই গল্পে মজা, আম্মুর হাতের আদুরে বকুনি, আর দিদার রহস্যময় কথা। তবে এনায়েত আর সৌরভ রাগ না করলে হয়। বাবা তো বলল সব উনি দেখে নেবে। তবে মনে হয় না এনায়েত মানবে। তুলের মনে শুধু আজ এনায়েত। অফিস থেকে এলে কফিটা সময় মতো দেবে তো কাজের মেয়েটা? উফ, না আবার ঝাল দিয়ে রাতের রান্না করে নেয় কে জানে। ধুর, কেন যে এলাম। তুলি নিজেই অবাক। আমি তুলি তো নাকি এনায়েতের বউ হয়ে গেছি মন থেকেও। এখানে এসেও কেন ওনার কথাই ভাবছি। এখনো একটা কল দেয়নি, তাহলে কি রাগ করেছে? আর এমন তো হতে পারে বাবা এখনো কিছু বলেইনি। তুলি কি হয়েছে? আসার পর থেকেই দেখছি কি ভাবছে। কি হয়েছে মা? না আম্মু, কিছু না, এই একটু বাড়ির জন্য। মা গো, বিয়ে হলো মাস খানেকের মধ্যেই বাড়ির চিন্তায় শেষ। বাবা গো, জামাই পাগল হলি কবে থেকে তুলি? দিদার রসিকতা শুনে নন্দিনী আর সেখানে দাঁড়ালো না। করুক না ওরা একটু মজা। শিলা বেগম তো তার নাতনিদের পেল বহুদিন পর। নিধির মনটা ভালো না। একে তো লিলি আর লতাকে আনতে পারেনি, তার উপর সুন্দর বরের সাথে রাতে বসে গল্প হবে না। ধুর, কি যে করি। 2 বোনের তো বেশ মনে পড়ছে ওদের। তবে ওরা কি মনে করছে? আজ একবারও সৌরভের কথা ভাবেনি তুলি, শুধু এনায়েতের চিন্তায় মগ্ন ছিল। সন্ধ্যায় বলতে না বলতেই তুলির মোবাইলে ফোন চলে আসে। ছুটে ফোনটা হাতে নিতেই দেখলো এনায়েত নয়, এটা সৌরভ। ও আমায় ফোন দিচ্ছে না কেন? কয়েকদিন আগে তো ওর সাথে পার্কে দেখা করেছি, তাহলে আজকেও কেন বারবার ফোন দিচ্ছে? আমরা 2 জন সেদিন দুজনকে কথা দিয়েছি আমাদের জন্য এনায়েত আর নিধি কোনো দিন কষ্ট না পায়। 2 জন সামনে এগুবো। কত মানুষই তো আছে, প্রেম সার্থক হয় না। তারা কি নতুন করে শুরু করেনি? আর ইচ্ছেটা তো আমারই ছিল। সৌরভও কথা দিয়েছে, সব বাদে নতুন কিছুর আশা সেও বাঁধবে। তাহলে আমায় ফোন দিচ্ছে কেন? সে কি নাটক করছিল? শত চিন্তার মাঝেও ফোনটা তার গতিতেই বাজছে। কোনো উপায় না পেয়ে ফোনটা রিসিভ করাই ঠিক মনে হলো। আমায় কেন আবার ফোন দিচ্ছ? আরে আরে, রাগ হবেন না ভাবি। আমি কোনো তুলিকে কল দিইনি, দিয়েছি আমার শ্রদ্ধেয় ভাবি, যে কিনা কালেমা পড়ে আমার ভাইকে বিয়ে করেছে তাকে। সৌরভ কোন সুরে কথাটা বলল তা তুলি বুঝলো না।
তার আগেই সৌরভ হাঁপ ছেড়ে বলল, নিধি কোথায়? ওর ফোনে কল দিচ্ছি আর সে বারবার কেটে দিচ্ছে। ও আচ্ছা, আমি বলছি নিধিকে তোমায় ফোন দিতে। আচ্ছা সৌরভ, তোমার ভাই কি বাড়ি আসেনি? হ্যাঁ এসেছে। সৌরভ উত্তরটা দিয়ে লাইনটা কেটে দিল। তুলির দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বলল, রাহুল তুই, তোর কাছে নিধির ফোন কেন? আর সৌরভ ফোন দিচ্ছে, তুই ফোন কাটছিলি? মুখটা বাঁকিয়ে মোবাইলটা তুলির হাতে ধরিয়ে কথা না বলেই উধাও। আমি তো গেমস খেলছি, আর দুলাভাই বারবার ফোন দিচ্ছে, ডিস্টার্ব করছে, তাই কি করব? চর খাবি একটা ফাজিল, মোবাইল দে। আর নিধি কই? নিধিকে খুঁজতে খুঁজতে সোজা তার আম্মুর রুমে ঢুকে পাওয়া গেল। আম্মুর সাথে বসে ওই বাড়ির সেকেন্ডের খবর সবটা বলছে। কিরে তুই এখানে? তোর সুন্দর বর কত ফোন দিচ্ছে জানিস? ও মা, কই, আমি তো পাইনি। পাবি কি করে? ফোনটা কাছে রাখলে তো পাবি, নে ধর। কি হলো, বহু রাত হয়ে গেল, এনায়েত একটা ফোনও দিল না। কি হলো, রাগ করেছে হয়তো তাই? আমি কি ফোন দিব নাকি? না থাক, আব্বু আম্মু পাশে রয়েছে, কথা বলা যাবে না, চুপ করে শুয়ে থাকি। আজ বহুদিন পর ছেলে মেয়েদের একসাথে পেয়েছে। তুর্য আর নন্দিনী তিনজনকে নিয়ে সেই আগের মতো এক বিছানায় শুয়ে আছে। আবার এমন দিন কবে আসে বা না আসে, মেয়েরা তো এখনই সংসারী হয়ে গেছে। তুলি আছে তো এখানে, তবুও মনটা নেই। থাক, ভালোই হলো, নিজেদের সামলে নিয়েছে, এটাই বেশ। সৌরভ নিধিকে ফোন দিয়েছে ঠিক, তবে কি বলবে ভেবে না পেয়ে বলল, খেয়ে ঘুমাও, ব্যাস বলে লাইন কেটে দিয়েছে। এদিকে এনায়েত রাতে খায়নি। মা, তুলি ওদের বাড়ি যাবে, ভালো কথা। আমি নিজে যেতে পারতাম, আমার বাবা বা তুলি একবারও ফোন দিল না। সৌরভ প্লেটে খাবার নিয়ে আঁকিবুকি করছে। রোজ রাতে তো নিধি ওর হাতে খায়, আর সাথে সৌরভ, দুজন এক প্লেটেই খায়। আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, না পারছে বলতে না সইতে। এটাই কি তাহলে মায়া? যা আজ অনুভব করছি নিধির জন্য, ওর বাচ্চা মাখা মুখ, ও ঠোঁট বাঁকিয়ে সেই রাগ করা। ভালোবাসা কি এটাই? মায়ার মোহ মাত্র, এছাড়া কিছু নয়। মায়ার বাঁধন কাটিয়ে আসতে পারলেই হয়তো সব শেষ। আর তুলিকে নিয়ে তেমন ভাবি না, হয়তো তাই মায়াটা কাটছে, আর নতুন মায়া আবদ্ধ হচ্ছে। সত্যি বলতে নিধির মতো পাগলি আর দুটো পাওয়া মুশকিল। সবাই ওকে ভালোবাসে, বড্ড ভালোবাসে, কেউ পারে না ওর থেকে দূরে থাকতে। রুমে গিয়ে দেখে লতা লিলি এক বিছানায়, তাদের কান ধরে কাছে এনে পাগলের মতো কথা বলছে। কি লতা লিলি, মা সাথে করে নিয়ে যায়নি বুঝি? ওনার মনে হয় খুশির ঠেলায় তোমাদের কথা মনেই নেই, যেমন আমার কথা ভুলেছে। ঘুমাও, আজ বাবার সাথেই থেকো কেমন? লতা লিলিকে পাশে শুইয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে, তবে ঘুম আর আসছে না। এখন কারো বক বক শুনেই ঘুমানোর নেশা হয়েছে কিনা। যাই, একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। ছাদে উঠে সৌরভ অবাক। এ কি ভাইয়া, তুমি এত রাতে এখানে কি করো? আকাশের তারা গুনছি, আয় তুইও বসে গুন। ভাইয়া কি রাগে বললো নাকি রসিকতায়? মুখ দেখে তো রসিকতা মনে হচ্ছে না। তার মানে তুলিকে মিস করছে। হ্যাঁ, হতে পারে, এটাই স্বাভাবিক। তবে এখানে তো দাঁড়ানো যাবে না, থাকলে বিপদ। ভাই খেপেছে, অত্যন্ত শান্ত স্বভাব হলেও রাগলে বহু মুশকিল হয় সামলানো। 3 দিন বাবের বাড়ি থেকে নিধি আর তুলি নিজ গৃহে ফিরেছে। রাশেদ আর নাহার বেগম গেছেন। তুলি আর নিধির জন্য কত মায়া, তা আজ নন্দিনী সচক্ষে দেখে নিশ্চিন্ত, মেয়েরা ভালোই থাকবে। তুর্য বলেছে, তাও তেমন গুরুত্ব দেয়া হয়নি। এনায়েত বা সৌরভ কেউ আসেনি, বলে চায়নি, একবার যেতেও বলেনি। তাহলে যাবে কেন? এনায়েত আর সৌরভ বাড়ি নেই, ওরা হয়তো অফিসে গেছে। তুলি রুমে এসে অগোছালো আলমারিটা গুছিয়ে নিল। নিধি আগের মতো নাহার বেগমের পিছু পিছু। বহুদিন বাদ আজ নন্দিনী নিজের সায়নের ছবিটা বার করেছে। তুর্য আলমারিতে রেখেছে ঠিক, তবে বার করা হয় না, কারণ নন্দিনীর মনটা আরো খারাপ হয়ে ওঠে। তবে আজ কেন বাহির করলো তা সে জানে। সায়নের ছবিটা হাতে নিয়ে বেশ করে একবার দেখে নিল। বাহ সায়নী আপু, কি মেয়ে তোমার! জানি না তুমি কেমন ছিলে, তবে তোমার মেয়ে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়েছে আমার মেয়ের জন্য। বড্ড লক্ষ্মী মেয়ে তুলি। আমি তো ভাবতেই পারছি না ও কবে এত বড় হয়ে গেছে।
একা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তা কাউকে না জানিয়ে কেন করলো এমন? সৌরভ কি আদৌ নিধিকে মানতে পারবে? চোখের 2 ফোঁটা জল সায়নের ছবিতে পড়তেই তা আঁচল দিয়ে মুছে নিল নন্দিনী। কারো আসার আভাস পেয়ে ছবিটা চট করে আগের জায়গায় রেখে দিয়েছে। রাহুল, তুই আয়। ছোট আম্মু, আপুর আবার কবে আসবে? হ্যাঁ, আসবো তো কয়দিন পর। তা তুই আর কাউকে কিছু বলিসনি তো? না, কাউকে বলিনি, তবে তোমার থেকে লুকাতেও পারিনি। তাই পারিসনি যখন আগে কেন বললি না? এখন তো আমার হাতে কিছুই নেই। তোর যদি দিন জানবে হয়তো ভাববে নিজের আর সায়নীর মেয়ের মধ্যে আমি তফাৎ রেখেছি। যদি আমায় প্রশ্ন করেন কেন সবটা জেনেও চুপ ছিলাম, তখন কি জবাব দিব? কি জবাব দিব? আমায় কেন আগে বলিসনি? রাহুলের বিয়ের 1 মিনিট আগেও যদি বলতি তাহলে এমনটা হতে দিতাম না, কখনোই না। তুলির চোখে পানি আসতে দিতাম না। না জানি আমার মেয়েটা কত কষ্ট মুখ বুজে আছে। এনায়েতকে নিয়ে নতুন করে যেদিন ঘর বাঁধবে সেই দিন মন শান্ত হবে। নিধির কাছ থেকে সব খবর পাওয়া যায়, বোকা মেয়ে সব বলে দেয়। আহ, রাত বহু হয়েছে। সৌরভ রুমে ঢুকে নিধিকে দেখে বেশ খুশি হয়েছে। কখন এলে? আরে সুন্দর বর এসছেন, আমি তো সেই বিকেলে এলাম, আপনি গেলেন না কেন? কোনো শব্দ না করে আজ প্রথম সৌরভ নিধিকে জড়িয়ে ধরেছে। মুখ বন্ধ থাকলেও বুকের ধোকধোকানিটা বেশ জোরে জোরে বাজছে। ও মা, আমায় কি চ্যাপটা বানিয়ে দিবেন নাকি? হ্যাঁ বানাবো। এত শক্ত করে ধরেছেন, মনে হয় আমি কোনো চোর। গলায় খকখকানি দিয়ে তুলি এসেছে তা জানান দিল। নিধিকে চট করে ছেড়ে দিয়ে সৌরভ তুলির দিকে তাকিয়ে রয়েছে। কিছু বলবেন? সরি, আসলে আমি মানে তোমার ভাইয়া আসেনি কেন? ওমা, ভাইয়া রুমে যায়নি? রুমে যায়নি মানে? মানে হলো ভাইয়া তো এসেছে, একবার ছাদে দেখুন। সৌরভের কথা মতোই ছাদে 1 কদম 2 কদম করে এগোচ্ছে তুলি। তবে ছাদে গিয়েও কারো দেখা মিলল না। রুমের দরজা খুলে ভয় পেয়েই গেল। ওমা, তুমি এখানে আর আমি তোমায় খুঁজছি। এনায়েত নিশ্চুপ, কোনো উত্তর দিল না, সোজা নিচে চলে গেল। তুলি এনায়েতের এমন ব্যবহারে বেশ কষ্ট পেল। কি হলো? ওনার এত অভিমান ওনার আজকে জানা হলো। এখন কি করা যায়? সবাই একসাথে খেতে বসেছে। নাহার বেগম বেশ খুশি। আজকে তুলি আর নিধি বাসায় এলো। কিরে, তোর মুখ এমন শুটকির মতো হয়ে আছে কেন? রাশেদ সাহেবের প্রশ্নে এনায়েত খাবার মুখে দিতে দিতে উত্তর দিল, না, ওই কাজের একটু চাপ আর কি। তবে এটা তো সম্পূর্ণ ভুল। সে তুলির উপর অভিমান করেছে। শুধু অভিমান নাকি অন্য কোনো কারণের হদিশ পেয়েছে? সৌরভ নিধি এক প্লেটে বসে খাচ্ছে। নিধিকে মুখে খাবার তুলে দিতে দিতে বলল, ইস, আর কতদিন সুন্দর ভর? মানে আর কতদিন? এবার নিজের হাতে খাওয়াটা শিখে নাও। কে রোজ রোজ তোমাকে খাওয়াবে? ইস, না না, আমি নিজ হাতে খাবো না। নিজ হাতে খেলে আদরটুকু মিস করব। এই যে আপনি কত সুন্দর করে আদর করে খাওয়াচ্ছেন, তা কি পাবো? মা কি তখন আদর করে খাওয়াবে? নিধির কথায় কেউ কোনো রিয়াক্ট করলো না। ছেলে মানুষ কত কথাই বলবে। তবে তুলি একটুতেই রেগে গেছে। তোমার খাওয়াতে সমস্যা হলে বলে দাও সৌরভ, আমার বোনকে আমি খাওয়াতে পারবো। যতদিন বাঁচি তোমার ওকে খাওয়ানো নিয়ে ভাবতে হবে না। আমি তো এমন কিছু বলিনি ভাবি। আচ্ছা, ওর হাতে খেতে হবে না নাকি? বড় হয়েছে তো বেশ। নাহার বেগম পরিস্থিতি বেশ বুঝতে পারছে, তাই একটু সামাল দিল। আরে খাক না, এত সুন্দর বর খাওয়াচ্ছে, কয়েকদিন পর বাচ্চারা খাইয়ে দেবে, মানুষের অভাব হবে না। সবাই চুপ থাকলেও আমাদের গাধীটা ঠিকই উত্তর দিল। কার বাচ্চা মা? গাধীটাকে তো চেনেছেন। ও মা, কার? তোমার আর সৌরভের বাচ্চা? ও, সবার হাতে খেলাম, শুধু শ্বশুর বাবা আর আমার বাচ্চারা বাকি। ওদের থেকে খাবো কবে? রাশেদ সাহেব হাসি দিয়ে বলল, ও, সকালে আমিই খাইয়ে দিব, ঠিক আছে? তুলি মাথা নত করে কপাল চাপড়াচ্ছে। মায়ের কানে কে গুজে দিল? এবার এটা নিয়ে মাতবে? না জানি এবার কি হয়।
এনায়েত খাওয়া অর্ধেক রেখেই সেখান থেকে প্রস্থান নিল। বেশ ভাবনাজনক। এত রাগ বাবারে বাবা। তা এখন কি করা যায়? না, জনাবের মান তো ভাঙাতেই হবে। লতা লিলি কি এক পাশে শুতে ভয় পায়? নিধি চোখগুলো সরু করে ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, না, ভয় পাবো কেন? ওরা আমার মতোই সাহসী। না মানে ওদের মধ্যখানে দাও তো ঘুমাতে, তাই। যদি ওরা ভয় না পায় তাহলে ওদের একপাশে রেখে এখানে এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই।